সাথে, তাহলে আমাকে কি করতে হবে? আমি এভাবে চিন্তা করতে পারি যে আসলে সহকর্মীদের এই সহযোগিতা পাওয়ার জন্য সহকর্মীদের সাথে আমার সম্পর্কটা আরও বেশি বাড়ানো দরকার, কারণ ওইটা আমার হাতে আছে আর বাকিটা কিন্তু আমার হাতে নেই। তার মানে আমি যদি হলো যদি কথার কথা আমার সাথে সাদির সাথে যদি সম্পর্কটা অনেক ভালো থাকে, আমি যদি সাদিরই একটা কথা বলি, তাহলে সাদি ওটা না শুনে পারবে কেমন? পারবে না, অসম্ভব ব্যাপার। তো এই যে বিষয়টা, তো তার মানে আমাদেরকে যে জিনিসটা করতে হবে যে এই জায়গা থেকে এই লিমিটিং বিলিভ যে আমার সহকর্মীরা সহযোগিতা করছে না, এই জায়গা থেকে আমাদের এটা উচিত হলো যে তাহলে আমার সহযোগিতা যেহেতু করছে না, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের সহকর্মীদের সাথে আমাকে আরও বেশি সম্পর্ক বিল্ড আপ করতে হবে এবং তার আরও কাছে আমাকে যেতে হবে। আমরা এইভাবে বিলিভটা তৈরি করতে পারি। তারপরে দেখেন, নট এনাফ কাস্টমার্স কাম টু মাই স্টোর অ্যান্ড হেন্স আই ক্যানট অ্যাচিভ মাই সেলস টার্গেট। মানে আমার দোকানে হলো যে কাস্টমার আসে না, এই জন্য আমি হলো যে আমার সেলসের টার্গেট কী করতে পারি। অথবা এরকম করতে পারি যে আমার স্কুলে যেহেতু ভর্তি হইতে আসে না, এই জন্য হলো যে আমরা ডেভেলপ করতে পারছি। আমার যেহেতু হলো টাকা পয়সা আসতেছে কম, এই জন্য আমি এটা করতে পারতেছি। এই জায়গাটায় কী বলা যায়? মানে এখানেই বললাম যে আমার এই দোকানের কথাই বলেন বা আমার স্টোরের কথা বলেন যে আমার স্টোরের লোক আসতেছে না, এই জন্য আমি হলো আমার টার্গেট। এখানে কি করা যায়, কি বলা যায়? লোক আনার জন্য মানে কোয়ালিটি বিল্ড আপ করতে হবে, কোয়ালিটি এরকম পণ্য আনতে হবে, তাহলে তো লোক আসবে। আচ্ছা, জি, এটা স্যার একটা পয়েন্ট বলেছেন, আর বলেন। কাস্টমার আসার জন্য যা যা প্রয়োজন সেই পদক্ষেপ নিতে হবে, বিজ্ঞাপন এক্সেট্রা। হ্যাঁ, তো তার মানে হলো আমরা এভাবে বলতে পারি, পরিবেশটা তৈরি করতে পারি যে আমার আমি এভাবে বলতে পারি যে কাস্টমার না আসার কারণে আমার একটা সমস্যা, এইটা না বলে আমরা বলতে পারি যে আমাদেরকে হলো যে আমাদের স্টোরে আরও বেশি কাস্টমার, সম্ভাব্য কাস্টমার আনার জন্য আমাকে প্রচারণা বাড়াইতে হবে, আমার প্রোডাক্টের মান বৃদ্ধি করতে হবে, আমার মানে এই জিনিসগুলোকে আমরা চিন্তা করি। মানে আমরা ওখানে ওই দিকে না যেয়ে যে লোকজন আসতেছে না, আমি কি এরকম চিন্তাটা না করে আমি চিন্তা করতে পারি কেন আসতেছে না, এটা কারণটা খুঁজে বের করে আমি যদি এই জায়গাগুলো ডেভেলপ করি, আমি যদি বিজ্ঞাপন দিই, আমি অনলাইনে বিজ্ঞাপন দেবো, অফলাইনে বিজ্ঞাপন দেবো, বিভিন্ন জায়গায় নিয়ে আমি যাব, প্রয়োজন মতো তার ঘরের সামনে নিয়ে যাব। এখন তো এরকম আছে, হোম ডেলিভারির সিস্টেম চালু করবো, তাহলে হলো যে আমার কি হতে পারে, কাস্টমার বাড়বে, তাহলে আমার সেলস টার্গেটটা আমি অর্জন করতে পারবো। তাহলে আমার চিন্তাটা কিন্তু এরকম করতে পারে, কিন্তু এটা না করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে করে দিতে পারি একটা দোকান নিয়ে বসছি, কাজ লোকজন আসতেছে, তার মানে বিকল্প যে চিন্তা করা, বিকল্প করা, এই জায়গাটা এটা হলো এই যে এম্পাওয়ারিং বিলিফটা হলো ওই রকম। আমি এখানে বলতেছি যে আমার এদের আসতেছে না, এই জন্য টার্গেট অ্যাচিভ করতে পারছি না, আর ওখানে হলো যে আমাকে এটা অ্যাচিভ করার জন্য তো আমার এই কাজগুলো করা হবে। তারপরে দেখেন, দ্য মার্কেট ইজ নট রেডি ফর আওয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। মার্কেটই প্রস্তুত না। আমরা বলি যে আসলে মাঝে মাঝে আমিও বলি এই কথাটা যে আসলে এই এলাকায় স্কুল চালানোর মতো, মানে স্কুলে আমরা যা দিতে চাচ্ছি এই এলাকার মানুষ এটা প্রস্তুত না, নেওয়ার জন্য প্রস্তুত না। এই কথাটা কিন্তু আমরা বলি, এটা হলো একটা লিমিটিং যে এলাকার মানুষ প্রস্তুত না, আমি কি দেব, কি বলতে পারি এখানে কি হইতে পারে? আমি যে বিষয়টা দিতে যাচ্ছি ওটা কি আমি কি জানাইতে পারছি যে আমি এই জিনিসটা দিতে চাই? ইয়েস, ভেরি গুড পয়েন্ট। যে আসলে আমি যে কি দিতে চাচ্ছি এই জিনিসটাই তো আমি অভিভাবকদেরকে জানাইতে পারি, স্পষ্টভাবে কোনো ধারণা নাই। তারা আসতেছে যাচ্ছে, এই আসতেছে, তাদেরকেও বুঝাইতে পারতেছি না, তাদেরকে আমি সময় দিচ্ছি না যে আমরা আসলে কি করতে চাই। এর কোনো এমন হইতে পারে যে আমাদের কোনো লিখিত কোনো ইয়া নাই যে আমি ওই জিনিসটা তাকে দিচ্ছি যে এইটা হলো আমাদের টার্গেট। আমরা হলো যে আপনার বাচ্চাটাকে এই যে আপনি আমার প্লেতে ভর্তি করবেন, ক্লাস 10-এ যাওয়ার সময় সে এইভাবে এরকম হবে, সেটার টার্গেট যদি আমি অভিভাবকের সামনে করতে পারি, তাহলে ওইটার আলোকে হলো যে ঠিক আছে ক্লাস 5-এ সেইটা শিখতেছে, 6-এ এইভাবে শিখতেছে, এই জিনিসগুলো আমরা করতে পারতাম। তো এইটা যদি আমরা করতে পারতাম, তাতেও হলো যে আমরা এই কথা বললে লাভ না, মানে এটা হলো আমার লিমিটিং। আর ওইটা যদি আমি চিন্তা করতাম যে আমাদেরকে আরও কাজ করতে হবে, অভিভাবকদের কাছে যেতে হবে, অভিভাবকদেরকে বোঝাইতে হবে এবং মার্কেট আমাকে তৈরি করতে হবে, এই জিনিসটাকে বলা হয় এম্পাওয়ারিং বিলিফ। আর লিমিটিং বিলিফ হচ্ছে যে আমার মার্কেট রেডি না, এই জায়গায় এই উলুবনে মুক্ত ছড়াই এই বিষয়টা। তারপরে দেখেন এরপরে আছে উই ক্যানট অ্যাচিভ আওয়ার টার্গেট ডিউ টু দ্য করোনা প্যান্ডেমিক। মানে এটা একটা কথা যে করোনা প্যান্ডেমিকের কারণে আসলে আমরা পিছিয়ে গেছি,
আমি কিন্তু এখনো বলি, আর সম্ভব এটা বলতেছি এখনো বলতেছি না। হ্যাঁ। আমি আজকেও না কালকেও সম্ভবত একজনে বললাম, আমি জিজ্ঞেস করলি স্কুলের কী অবস্থা, বললাম যে ওই এখন বলছি মোটামুটি ভালো অবস্থায় আসতেছে, আল্লাহ নিয়ে আসছে। তো তারপরও এই কথাটা আবার বললাম যে আসলে করোনার সময় তো একটা বিশাল পিছিয়ে গেছিলাম, এখন ওইটা আস্তে আস্তে আসতেছে। মানে বিষয়টা হলো এরকম, তো তার মানে মাথার ভিতর কিন্তু এই জিনিসগুলো কাজ করছে। তো এখানে কিন্তু আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারি যে না, করোনা আসার কারণে কিন্তু আমাদের মানে এটাকে আরও ইতিবাচকভাবে আমরা করতে পারি। ঠিক আছে, করোনা প্যান্ডেমিকের কারণে এখানে আমরা অনলাইন ঈদ আয়োজন করতে পারি। তারপরে হলো করোনার কারণে হলো আমরা হলো ঠিক আছে, আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরের লোকদের সেবা দিতে পারি। তারপরে হলো যে করোনা আসছে, ঠিক আছে, সমস্যা নেই, এখানকার অপরচুনিটিগুলো খুঁজে বের করে ওইটাকে আমরা আরও ভালোভাবে কাজে লাগাতে পারি। আপনারা জানেন যে করোনার সময় কিছু লোক আছে হলো একেবারে সর্বশান্ত হয়ে গেছে, আবার কিছু লোক আছে একেবারে এই করোনা দিয়েই হলো যে কোটিপতি হয়ে গেছে। এখন তারা কিন্তু সময়টাকে কাজে লাগাইছে, তারা ওই অপরচুনিটিটাকে কাজে লাগাইছে। আমরা অপরচুনিটি কাজে লাগাইতে পারি না, আমরা হাত চাষ করে বলছি। এই তো বিষয়ে আর কিছুই না। আচ্ছা, তারপরে কি আছে, উই আর নট এক্সপিরিয়েন্স এনাফ অ্যাজ এ কোম্পানি ফর দ্য লোকাল মার্কেট, যে আমরা আসলে এই স্থানীয় বাজারে আমাদের প্রতিষ্ঠানটা ওইভাবে এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে, এই ঘাটতির কারণে আমরা কী করতে পারতেছি না। এখন এই কথাটার বিকল্প আমি কী বলতে পারি বলেন? আমাদেরকে আরও দক্ষ হতে হবে সময়গুলি বিষয়ে। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে আমরা তো এক্সপিরিয়েন্স, আমরা অন্যান্য জায়গা থেকে এক্সপিরিয়েন্স নিতে পারি, অন্য মানুষের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিতে পারি, অন্য অনেক জায়গা আছে, আমরা নিজেদের ট্রেনিংয়ের মাধ্যমে বা ইসের মাধ্যমে আমাদের অবস্থা ডেভেলপ করতে পারি। এইভাবে চিন্তাটা করা যে আমরা এক্সপিরিয়েন্স নাই বইলা বসে রইলাম, তো এটা তো কোনো কাজ হলো না। লিমিটিং বিলিফটা হলো ওইটা যে আমি এটা বলতেছি, এটা বললে হলো যে আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছি। তারপরে হলো আওয়ার কস্ট ইজ হাই অ্যান্ড হেন্স কম্পিটিশন ইজ গেইনিং অ্যাডভান্টেজ। অর্থাৎ হলো যে আমাদের এই জায়গায় ইসের একটু খরচ বেশি, এই জন্য হলো অন্যান্যরা হলো যে কী করতেছে, অন্যরা এই সুবিধাটা পাচ্ছে, নিয়ে নিচ্ছে। ওনারা এই সুবিধাটা পাচ্ছে। এটা আমরা একটা বলতে পারি, এটা লিমিটিং বিলিফ আমাদের। তাহলে এখন এই জায়গায় কি আছে, তার মানে এখানেও কিন্তু আমি আপনাদের কাছে তো অনেকগুলো শুনলাম, বেশি আলোচনা দীর্ঘায়িত না করার মানে আমি পরের স্লাইডে চলে যাবো, ওখানে আমি প্রত্যেকটা কী করছি। এরপরে দেখেন, আওয়ার ম্যান পাওয়ার ইজ নট ক্যাপাবল এনাফ টু অ্যাচিভ হাই টার্গেটস অ্যান্ড সো উই উইল মিস আওয়ার টার্গেটস। আমরা ম্যান পাওয়ারকে দোষ দিই যে আমাদের ম্যান পাওয়াররা এগুলো দিই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সমস্যা কিন্তু বাস্তব, মানে এগুলো এমন না যে সমস্যাগুলো ঠিক না, সমস্যাগুলো ঠিক আছে, কিন্তু আমাদের বিশ্বাস বা লিমিটিং বিলিফটা হলো ওই জায়গা থেকে তৈরি হয়ে যাচ্ছে। তো এখান থেকে হলো উত্তরণের উপায়টার জন্য আমাদেরকে চিন্তাটা একটু ঘুরাই করতে হবে। সেগুলো কি দেখেন, সেলস ক্যানট বি ইনক্রিজড মোর দ্যান দিস পয়েন্ট। এখানে কি বলতে, উই নিড টু কাম আপ উইথ এ নিউ স্ট্র্যাটেজি ইন অর্ডার টু ইনক্রিজ আওয়ার সেল। তারপর নিউ স্ট্র্যাটেজির কথা আমরা বলবো। দ্বিতীয়ত বলছে, মাই কলিগ আর নট সাপোর্টিভ এনাফ টু অ্যাচিভ মাই কেপিএস। সেক্ষেত্রে বললাম কি, আই নিড টু বিল্ড বেটার রিলেশনশিপ উইথ মাই কলিগস, হেল্প দেম ডেভেলপ ক্যাপাসিটি অ্যান্ড টুগেদার উই ক্যান অ্যাচিভ দ্য টার্গেট। এটা করতে পারি। তারপরে, নট এনাফ কাস্টমার কাম টু মাই স্টোর অ্যান্ড হেন্স আই ক্যানট অ্যাচিভ মাই সেলস টার্গেট। এখানে কি বলছি, ক্রিয়েট বেটার রিলেশনশিপ অ্যান্ড কমিউনিকেশন স্ট্র্যাটেজি উইথ দ্য কাস্টমার্স and increase field visit is etc in order to meet our target. তো তার মানে এর সাথে আমরা হলো যে তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করা, তাদের সাথে আরো তৈরি করা, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি, তাই না? তারপরে দেখেন, উই ক্যানট দ্য মার্কেট ইজ নট রেডি ফর আওয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, উই নিড টু এডুকেট আওয়ার মার্কেট। মানে আওয়ার মার্কেট মানে অভিভাবকদেরকে আমাদের এডুকেট করা দরকার। তাহলে কি হবে, market run stakeholder meets, grants, team training, etc. and empower the market. তো তার মানে হলো যে আমাদের স্টেক হোল্ডার যারা যারা আছে তাদের সাথে হলো আমাদের কমিউনিকেশন বাড়ানো, তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা এবং তাদেরকে ট্রেন আপ করা। আমাদের টিচারদেরকে আমরা ট্রেন আপ করতে পারি, আমাদের স্টুডেন্টদেরকে ট্রেন আপ করতে পারি, আমাদের মানে যারা লোকালি আমাদেরকে হেল্প করে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি। অর্থাৎ স্ট্র্যাটেজিটা এরকম হবে, মার্কেট রেডি নেই এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হলে মার্কেট রেডি করার জন্য আমরা কী করেছি, এটা কিন্তু আমরা কিছু করছি। তারপরে কি আরেকটা দেখেন, উই ক্যানট অ্যাচিভ আওয়ার টার্গেট ডিউ টু দ্য করোনা প্যান্ডেমিক। আমরা করোনা প্যান্ডেমিকের কারণে কী করতে পারছি না, এটা টার্গেটে অ্যাচিভ করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারতাম,
এখানে বলতে পারতাম টেক আদার স্ট্র্যাটেজি, কমিউনিকেট মোর অনলাইন, এক্সপান্ড মার্কেট, ব্রিং মোর করোনা নিডেড প্রজেক্ট এটসেট্রা টু ব্যাটেল দ্য রেভিনিউ লস ডিউ টু দ্য করোনা। তার মানে এখন করোনার সময় করোনা ধরনের প্রোডাক্ট আনলে কিন্তু হলো যে চলতো, ওটা কিন্তু বিক্রি করা যেত, ওটা কিন্তু করা যেত, কিন্তু ওগুলো না করে আমাদের করোনার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে বসে গেছি। মানে আমরা মার্কেটার বাড়ানোর চেষ্টা করি। আচ্ছা, তারপরে কি আছে, উই আর নট এক্সপিরিয়েন্সড এনাফ অ্যাজ এ কোম্পানি ফর দ্য লোকাল মার্কেট। সেক্ষেত্রে কি উই আর দ্য বেস্ট ইন ক্লাস অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড হ্যাভ বোথ লোকাল অ্যান্ড গ্লোবাল এক্সপিরিয়েন্স টু অপারেট অ্যাজ এ ইফেক্টিভ কোম্পানি। তার মানে এই চিন্তাটার চাইতে বলতে হবে যে কি আমরা আসলে একটা মানে বেস্ট, উই আর দ্য বেস্ট ইন ক্লাস অ্যান্ড কোয়ালিটি। তার মানে আমরা হলো কি কী হব, আমাদের ক্লাস এবং কোয়ালিটির দিকে আমরা বেস্ট, এবং আমাদের লোকাল মার্কেট এবং গ্লোবাল এক্সপিরিয়েন্স আছে টু অপারেট অ্যাজ এ ইফেক্টিভ কোম্পানি, একটা ইফেক্টিভ কোম্পানি। এই জন্য যা যা দরকার আমরা ওগুলো শিখবো, ওগুলো জানবো, ওগুলো তৈরি করবো, এই ধরনের চিন্তাটা আমাদের মাথায় হচ্ছে। Our cost is high and hence competition is gaining an advantage. Figure out the USP of the company, do brand building of the company, product, brand, project, analyze the weak points of the competition, find the market gaps where the competition doesn't exist or do. তো তার মানে কি আমরা যখন বলি যে আমরা লোকাল মার্কেটে, আমরা হলো আমাদের ইটা কি, আমাদের প্রতিষ্ঠানটা হলো যে কি না এক্সপিরিয়েন্স না, এই কথাটা যখন বলি তখন আমরা পরের যেটা কস্ট হলো যে আমাদের বেশি, এই কথা বলতেছি না। তাহলে এখন কস্ট বেশি এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আমরা যদি মানুষকে দেখাইতে পারি যে অন্য প্রতিষ্ঠানের চেয়ে আমাদের স্পেশালিটিটা কোন জায়গায়, অন্যদের দুর্বলতার পয়েন্ট কি, আমাদের সবলতার পয়েন্ট, তখন মানুষ এই কস্ট বেশি দিয়েও আমাদের জানে। আপনি দেখেন, আপনি যখন একটা জিনিস কেনেন, আপনার সামনে যখন ওই জিনিসগুলো উপস্থাপন করা হয়, যে দেখেন কথার কথা, আপনি যখন একটা মোবাইল কিনতে গেছেন, মোবাইল কিনতে গেলে দেখবেন যে ওরা বিভিন্ন কথা বলে, তো ভাই দেখেন আমাদের এই জিনিসটা হলো এই দামের ভিতরে, এই রেঞ্জের ভিতরে এত ভালো, এরপরে হলো যে আপনি যদি অন্য কোনো ইসে যান, তারা আপনাকে এই সাপোর্টটা দেবে না। আমরা দিই দুই বছরের হইলো যে ওয়ারেন্টি, এর মধ্যে আপনি নিয়ে আসবেন, আমরা একবার টোটালি ফ্রিতে করে দেবো, অন্যরা দেয় 1 বছরে। তারপরে হলো যে অন্যরা হলো যে আপনার এই জিনিসটা হলো যে পরবর্তীতে আর কোনো আপডেট দেবে না, কিন্তু আমাদের ফোনে আপনি সবসময় আপডেট পেতে থাকবেন যতদিন পর্যন্ত এইটা আপডেট হবে। তো এই ধরনের আমরা কিন্তু অপরচুনিটিগুলো বের করে দিয়ে যখন বলতে পারি, তখন কিন্তু মানুষ ওই যে 2-1 হাজার টাকা বেশির জন্য হোক আর সে এটা কি করে, তখন তার কাছে মনে হয় যে না আমি এটা কিনছি, এটা লাভজনক, কারণ কি এটা তো অপরচুনিটিস আছে, অন্যরা তো এইটা দেয় না। তো এই জন্য আমরা দাম বেশি এই কথা বলে যখন হলো যে থেমে যাচ্ছি, তখন মনে হচ্ছে যে আসলে এটা আমরা লিমিট। কিন্তু আমরা যখন এটার ইতিবাচক দিকগুলো বা অন্যদের দুর্বলতাগুলো যদি আমরা শো করাই দিতে পারি, যেখানে আমাদের দুর্বলতা নাই, তাহলে কিন্তু হলো যে এই বেশি দাম দিয়েও আবার জিনিস মানুষ কিনবে। তারপরে সর্বশেষ যেটা, আওয়ার ম্যান পাওয়ার ইজ নট ক্যাপাবল এনাফ টু অ্যাচিভ হাই টার্গেট অ্যান্ড সো উই উইল মিস আওয়ার টার্গেট। এখানে কি বলতে পারি, উই নিড টু হায়ার বেটার, হায়ার প্রপার পারসন টু ফুলফিল দ্য জেডি, অ্যাসাইন কেপিআইস। তো তার মানে কি আমরা কী করতে পারি, আরও ভালো লোকজনকে হায়ার করতে পারি, এবং হলো যে তাদের ক্ষেত্রে কি আমাদের প্রতিষ্ঠানের যে লক্ষ্য আছে, গোল আছে, এটাকে অর্জন করার জন্য তাদেরকে কেপিআই দিতে পারি। কেপিআই জিনিসটা আসলে আমরা আলোচনাই করি না, এই জন্য সমস্যা হয় যে কেপিআই হলো কি পারফরমেন্স ইন্ডিকেটর। দেখেন আমি জাহাঙ্গীর স্যারকে কী দিয়ে মূল্যায়ন করতেছি, এটা কিন্তু আমাদের কোনো এই ধরনের ইয়া নাই, আমাদের কোনো ব্যবস্থা নাই যে ও উনিও যা করতেছেন উনিও তাই করতেছেন, আমরা সবাই একই খাতায় মাইক দিই। কিন্তু আমার যদি এরকম কি পারফরমেন্স ইন্ডিকেটর থাকতো, যে একটা আমাদের স্কুলে যারা টিচার আছে, ঠিক আছে, তাদের টিচারদের এই 10টা বিষয়কে আমরা টার্গেট করবো, এই 10টা বিষয়ে যারা সেরা তাদের ক্ষেত্রে হলো যে পরবর্তী ইনক্রিমেন্ট, পরবর্তী হবে, এগুলো যারা এই জায়গায় যেতে পারবে না তাদের ইনক্রিমেন্ট হবে না, কথার কথা মানে ডাইরেক্ট কথা। তাহলে কিন্তু হয় কি যে আমার প্রত্যেক কর্মকর্তা বা যারা আমাদের টিচার আছে তাদের জানা থাকে যে এই জায়গাগুলোতে যদি আমি করতে পারি, মানে ভালো করতে পারি, তাহলে হলো যে আমার সামনে হলো যে বেতন বাড়বে, তখন কিন্তু তার কাজের ইটা বেড়ে যায়, তার রেসপন্সিবিলিটি বেড়ে যায়। আর যখন হলো যে মানুষ সাদিসার ঘুম চলে আসছে, তো
যখন হলো যে মানুষ এই জানে না যে আসলে আমার কি হলো, আমার হলো যে মানে ভালো করলেও আমার কোনো হলো যে হবে না, আমাকে কেউ একটা ভালো কথাও বলবে না, আর খারাপ করলেও আমাকে বলবে না, তখন আমরা কি করব? তো এই জায়গাটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমরা এতক্ষণ যাবত অনেক বিষয় আলোচনা করেছি। মূল কথা হলো যে আমাদের নেতিবাচক যে চিন্তাভাবনা, আমাদের যে লিমিটিং বিলিফ, এই বিলিফটাকে আমাদের হলো যে সবার আগে কী করতে হবে, ইমপ্রুভ করে এম্পাওয়ারিং বিলিভে আমাদেরকে পরিণত করা দরকার। কোনো কিছুতেই তাৎক্ষণিকভাবে আমরা যেন এই ধরনের হয়ে যায় না, আমাদের এটা সম্ভব না, এইটা হবে না, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা দেওয়া যাবে না, মানে এই কারণে এটা কিন্তু আমরা একটা বাচ্চাদের ক্ষেত্রে ওই কথা করি, মানে ছোটোবেলা থেকে এইটা করিস না, এইটা করিস না, ওইটা এই করিস না, মানে এরকম করতে করতে ওদেরকে স্তব্ধ করে, এই জন্য ওদের আর এক্সপ্লোর করার কোনো স্কোপই থাকে না। তো এই জায়গা থেকে আমাদেরকে প্রথমে কী করতে হবে, আমাদের লিমিটিং বিলিফটা শেষ করতে হবে, যে না আমার লিমিটিং বিলিফ থাকবে না, আমার ভিতর থাকবে কি এম্পাওয়ারিং বিলিফ। সমস্যা থাকবেই, এখন এই সমস্যাটাকে আমি কীভাবে ইমপ্রুভ করতে চাই, আমি ওইভাবে কথা বলবো, কথা বলার সময় ওইভাবে ভেবে চিন্তে কথা বলবো। কারণ আমরা আগেই বলেছি যে আমার ব্রেইন কিন্তু হলো যে বারবার হলো ইনপুট নিয়ে নিচ্ছে। আমি যদি নেগেটিভ বা নেতিবাচক চর্চা করি, আমার নেতিবাচকতা আমার ব্রেন ইনপুট নিয়ে নিচ্ছে, তখন আমার মনের ভিতরে বারবার ওই নেতিবাচক জিনিসটাই চলে আসতেছে। কারণ আপনার সাবকনশাস মাইন্ড, আপনি কনশাস মাইন্ডে কতক্ষণ থাকেন? বেশিরভাগ সময় থাকেন আপনি সাবকনশাস মাইন্ডে, অবচেতন মাইন্ডে। তো সবসময় কিন্তু আপনি সচেতনভাবে চিন্তা করতে পারেন না, করেনও না। আপনি যে এখন আমার কাছে শুনতেছেন, আমার কথা শুনছেন, এই কথা শোনার ভিতরে বারবার আপনি সাবকনশাস মাইন্ডে চলে যাচ্ছেন। কারণ কি আপনি টানা এরকম শুনতে পারবেন না। তো এই জায়গাটাই হলো আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে আমরা চাই যে এই এম্পাওয়ারিং বিলিফটা তৈরি করি। আচ্ছা, এখন আমি একটা ছোট্ট করবো আপনাদের সাথে, একটা খেলা খেলব। এই খেলাটা খেলেন কারণ ঘুমো আসছে, আর আমরা এখান থেকে একটা জিনিস শিক্ষা পাবো। খেলাটা হচ্ছে এই যে কাগজটা আসেন উপরে থেকে এদিক চলে আসেন, এদিক চলে আসেন, আমরা এগুলো একটু সবাই করতে হবে, কি কাজ করতে হবে, এটাকে অর্ধেক করতে হবে। এটাকে অর্ধেক করে সবাই ওই জায়গায় পা রাখবে, এই কাগজের সবাই আর কি, এটার উপরে আমরা পা রাখবো। এটা দেখি কতক্ষণ পারি বা কীভাবে পারি। এরপরে আবার আবার অর্ধেক করবো, আবার পা রাখবো, আবার অর্ধেক করবো, আবার পা রাখবো। প্রথমটা আপনি করেন, প্রথমটা দেখেন এই যে এর অবস্থায় আছে। এখন ধরেন এই জায়গায় আপনি এই জায়গায় পা রাখতে পারেন, দেখেন চেষ্টা করুন পা রাখাটা সবার পক্ষে সম্ভব হয় কিনা। হ্যাঁ, আমরা পা রাখলাম, তার মানে এখানে আমরা পা রাখতে পারছি। এটার অর্ধেক করে ফেলুন, কষ্ট করে পারবো। এরপর কি পারবো? চেষ্টা করলে পাঁচটা করে দেখি পরে কিন্তু পারা যেতে পারে, হয়তো পরে আর পরে। তার মানে পেরেছি। আবার অর্ধেক করেন তো। স্বাগত স্যার বলছে পারবো না, কিন্তু আমাদের কিন্তু অলরেডি নেতিবাচকই আছেন এখনো। ওনার এম্পাওয়ার বিলিভের এম্পাওয়ার বিলিভ, যেটা এম্পাওয়ারিং বিলিভ আছে। হ্যাঁ, চেষ্টা করেন। আবার অর্ধেক করেন, আর পারবো কিনা? পরেরটা তো পারবো। পারবো। চেষ্টা করে দেখতে পারি না, আমি নট কনফিউজ। চেষ্টা করে ব্যর্থ না পর্যন্ত আমি আছি, ঠিক আছে। স্যার এদিকে আসবে। আমরা কিন্তু পারছি। হ্যাঁ, এবারও পারা গেছে। তাহলে আরেকবার অর্ধেক করেন। মানে এক বিন্দুতেও পারা যাবে না। একটু কষ্টসাধ্য হবে এবারও হবে হ্যাঁ, পালা। হয়েছে তো আমি যদি পারা দেন তাই তো হয়েছে। আমি পাই না, একজন পাইতেছে। আচ্ছা, এদিকে আসেন আরো। এই যে হয়েছে, এখানে কি আজাদ স্যারের কি যা ইনক্লুড করা যাবে? অবশ্যই যাবে। চেষ্টা করলেই হবে। চেষ্টা করেন। এই যে যাবে না, এই যে কথাটা, এইগুলোই কিন্তু পা দেন, এবার পা দেন। হ্যাঁ, এইটার উপরে পা দেন। আমার পায়ে পা লাগুক, সমস্যা নাই, কিন্তু এই কাগজে পা লাগাইতে হবে। কাগজে পা লাগে না। অর্থ হচ্ছে কাগজে পা লাগাই, আমারটা লাগে। যেভাবে হোক না কেন। আচ্ছা, এরপর কি সম্ভব? দেখা যেতে পারে। এরপরও চেষ্টা করা যেতে পারে। দেখা যেতে পারে। দেখেন, পেয়েছেন, আপনার এটা পেয়েছেন। এখন চিন্তা করেন পারা সম্ভব কিনা। এরপরে সম্ভব না। চেষ্টা করতে আমার কাছে মনে হয় সম্ভব। চেষ্টা করা যেতে পারে, কিন্তু সম্ভব কিনা সেটা চেষ্টার পরে বোঝা যাবে। পা রাখলে হবে না। সময় দিই, কাগজ সময় দিই। দেখেন, ওয়ে বের করবেন, ওয়ে বের করে নেন কিভাবে হলো যে সম্ভব। একজন রাখে তার উপরে না, এখন প্রথম 4 জন রাখেন, 4 জন রাখেন, এবার 4 জনের উপরে পা দিলেই হবে। হ্যাঁ, দেন, নেন। হ্যাঁ,
পরে দেন আপনার ইয়া হচ্ছে আপনার এখনই হচ্ছে কাগজের উপরে পা কাগজের উপরে তো পা আছে, সে পার উপর নিচে থাকা যায় তো। উপরে দিলে কাগজের উপরে পা রাখতে হবে। শূন্য থাকলে হবে। এইভাবে যতদূর শুরু করা যায় হ্যাঁ, হ্যাঁ, এটা হতে পারে তো। শূন্যের উপরে যদি রাখেন তাতেও তো হয় যে কাগজের উপরেই তো পাটা আছে। তার মানে এই যে একটা এটা একটা খেলা আর কি। আর আমরা ওই যে যখন ওই যে তাবলিগে যাই, তখন ওই যে হাতের সাথে হাত করে শরীক হয়, হ্যাঁ, লাইন মানে ওই হুজুরের যে প্রধান হুজুর থাকে তাকে স্পর্শ করতে হবে, তাকে তো সবাই স্পর্শ করতে পারে, তাহলে এটাকে যে ধরছে, আমাকে এইটা ধরে, মানে একজন ধরে, মানে স্পর্শ করলে হয়ে যাবে। বায়াত। আচ্ছা, তাহলে দেখেন আমরা এটা করলাম দুইটা কারণে। এক হলো যে ঘুম আসছিল, আমাদের ঘুমটা ভেঙে গেল। সেকেন্ড আর একটা বিষয় হলো যে এখান থেকে আমরা দেখলাম যে দেখেন প্রথমে কিন্তু আমাদের ব্রেন বলে যে এটা সম্ভব, কিন্তু তারপরেও কোনো না কোনো ওয়ে হয়তো বের করা যায়। চাইলে আমরা চিন্তা করতে পারি যে এটা কীভাবে সম্ভব। আচ্ছা, এরকম না হলে তো এইরকম সম্ভব, এরকম না হলে তো এইরকম সম্ভব হয়। হ্যাঁ, মানে কোনো না একটা ওয়ে বের করে নেওয়া যায়। এখন আমি এইভাবে সোজা করে দাঁড়াচ্ছি, এরকম না, আমি তো পাটা হাতটা হালকা এরকম ভাঁজ করে দাঁড় করাই না, দুই দিক দিয়ে ভাঁজ করে। ওখান থেকে কিন্তু দেখা যায় পা একটু হলেও তো স্পর্শ করবে। আর নাইলে ওই যে বললাম যে উপরে হইলেও তো থাকতেছে। তো তার মানে কাগজের উপরে পা রাখা, এখন উপরে আপনি যেভাবে হোক এটা রাখার চেষ্টা করেন। তো এভাবে আমরা কিন্তু আমাদের যে সমস্যাগুলোকে প্রথমেই একটা ভয় পেয়ে যাই যে এত অল্প জিনিস আমি এই ম্যান পাওয়ার নিয়ে আমি এই কাজ কেমনি করি। কিন্তু আসলে বিষয়টা এমন না। আপনি যদি আপনার ম্যান পাওয়ার হোক, আপনার যে সামর্থ্য হোক, আপনার যে শক্তি হোক, এই শক্তিটাকে একটু চিন্তা ভাবনা করে কাজে লাগান, বিভিন্ন ওয়ে আপনার বের হয়ে আসবে। এটাই হলো এই খেলা থেকে ইয়া। আর এখান থেকে আপনাদের জন্য শিক্ষা হলো আবার হলো যে ক্লাসে আপনারা তো হলো যে খালি যখন স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেন বা শুধু লেকচার দিয়ে যাচ্ছেন, ওদেরকে কিন্তু এই যে ঘুমাচ্ছে বা ই করতেছে, তখন হলো যে একটু মাঝে মধ্যে এরকম খেলা টেলা দিয়ে আয়োজন করেন, একটা বিষয় আয়োজন করেন, তখন ওদের ভিতরে একটা জাগ্রত হয়। হ্যাঁ, তখন ওরা কিন্তু এটা ভালো করতে পারে। যেমন আমরা পরে আরেকটা জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ, আরেকটা খেলা খেলবো সেটা। তো দেখেন এরপরে দেখেন আমরা প্রথমে এতক্ষণ যাবত আলোচনা করেছি যে আমাদের লিমিটিং বিলিফ বা আমাদের যে বিশ্বাসের সীমাবদ্ধতা, সেই জায়গাটায় আমরা আটকে আছি। আরও তিনটা বিষয় আছে, আমি এগুলো একটু সংক্ষেপে আপনাদের সাথে কথা বলে যাচ্ছি। প্রথমত হচ্ছে মানে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নেতিবাচক মনোভাব। নেতিবাচক মনোভাবটা একটা হলো নেতিবাচক মনোভাব, আর একটা হলো দেখেন নেতিবাচক চিন্তা। একটা হলো নেতিবাচক চিন্তা ভাবনা, আর একটা হলো নেতিবাচক মনোভাব। দুইটা কিন্তু দুই জিনিস। নেতিবাচক মনোভাবটা হচ্ছে এইরকম যে আপনার ভেতরকার রাগ, দুঃখ, ক্ষোভ, হতাশা, এগুলো হলো আপনার মনোভাব। আপনার ভিতরে যে ইয়েটা থাকছে এটা হলো মনোভাব। তাহলে এখানে কি আছে দেখেন, আমরা সামাজিক জীব, মানুষের সাথে চলতে গিয়ে আমাদের প্রায় নেতিবাচক অনুভূতি ভর করে। এটা নিজের ও আশেপাশের মানুষের প্রতি বিরক্তির সৃষ্টি করে, ফলে আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। সেখান থেকে তৈরি হয় হিংসা, রাগ ও বিষণ্ণতার অনুভূতি। আমার তো মানুষ নিয়েই চলতে হচ্ছে, এখানে এক একজন এক এক টাইপের এক এক রকম আচরণ করছে, ওই আচরণের প্রতিক্রিয়া হিসাবে আমার ভিতরে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। এটা সব মানুষেরই হয়, কিন্তু কেউ কেউ ইমোশনটা যথাযথভাবে মোকাবেলা করতে পারেন, আর যারা পারেন না তারা মানসিক ও শারীরিকভাবে এর প্রকাশ করে। মানসিকভাবে প্রকাশ করা হয়, রাগ হয়, তার দুঃখ হয়, ক্ষোভ হয়, বকাঝকা, তীব্র ইয়া। আবার কেউ আছে হলো ঘাড়ের উপর একটা মাইরা দিলেন, মাথায় আঘাত করে দিলেন। এগুলো কিন্তু হচ্ছে এই নেতিবাচক মনোভাব থেকে। আপনি নেতিবাচক মনোভাব ছাড়া কিন্তু কারোর উপরে আঘাত করতে পারবেন না। হিসাব করে দেখেন, আপনি একটা মানে আপনার সাথে খুব ভালো রিলেশন, তারে কি আপনি আঘাত করতে পারবেন? আপনার আগে ওই লোকের সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব তৈরি করতে হবে, তারপরে আপনি পারবেন। তো তার মানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমত ওই যে আমাদের পটেনশিয়ালিটিটা, লিমিটিং বিলিভ আমাকে কি করছে, কি করে রাখছে, মানে লিমিটিং বিলিভে হলো আচ্ছন্ন করছে। দ্বিতীয় যেটা আচ্ছন্ন করতেছে নেতিবাচক মনোভাব। আমার ভিতরে খালি নেতিবাচক মনোভাব, আমার ভিতরে এই জিনিসগুলো আমি যতদূর মোকাবেলা করতে পারছি না। আমার ভিতর যে রাগ আছে, আমার ভিতর যে ইগো আছে, আমার ভিতর যে মানে এই যে হিংসা আছে, বিষণ্ণতা আছে। অনেকে এমন আছে যে ধরেন কথার কথা যে অমুকের এইটা ভালো হয়েছে, কথার কথা আজাদ একটা চাকরি পাইছে, কত ওর এখন বেতন হবে মিনিমাম 40,000 টাকা। এখন এটা দেখে হলো যে সাদি স্যারের হলো যে গাজলা শুরু হয়ে গেছে। কথার কথা একটু ভিন্নভাবে নেই না, জাস্ট উদাহরণ হিসেবে বললাম যে সাদি স্যার মানে হচ্ছে আজাদ স্যারের সাথে আমরা এতদিন যাবত ই করলাম, এই করলাম, যদিও মুখে মুখে স্বাগত জানাচ্ছে স্যার ভালো, কিন্তু অন্তরের ভিতরে জ্বলতেছে যে থেকে এটা ই করে
মানে এই যে মনের ভিতরে এক ধরনের একটা ই তৈরি হয়। মানুষের ভালো দেখলেও এরকম হতে পারে, এরকম কিছু লোকের হতে পারে, সবার হয় না, কিছু লোকের এই ধরনের হয়। তারপরে হলো যে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো তাহলে এই হিংসা একটা বড় ফ্যাক্টর, হিংসা বা ঈর্ষা যাই বলি না কেন, এটা একটা বড় ফ্যাক্টর হলো মানুষের এই কথার কথা। আমি বলছি যে অমুকে তো এত সমস্যার ভিতরে কেমন টুকটাকুর উপরে উঠে যাচ্ছে, ঘটনাটা কি? মানে এই যে একটা হিংসা, এগুলো হলো এই যে নেতিবাচক মনোভাব আমার ভিতরে। আচ্ছা অমুকে এই জায়গা দিয়ে মানে মনের ভিতরে একটা ই তৈরি হয়ে গেছে যে অমুকে এই মানে আমার এই জায়গা দিয়ে সুবিধা করছে, নেতিবাচক একটা মনোভাব। এইরকম কিছু মনোভাবের কারণে আমার মেন্টালিটিটা এমন হয়ে যায় তখন আমার চিন্তা যথাযথভাবে কাজ করে না, মানে আমার যে ব্রেন যথাযথভাবে কাজ করবে না। এই জিনিসগুলো হলো ব্রেইনের হলো যে একটা ওই ভাইরাস বলতে পারে। এই ভাইরাসগুলো যখন থাকে তখন ব্রেন কখনো ইতিবাচকভাবে কাজ করে না, ভালো কাজ করতে পারে না, সে চিন্তা করতে পারে না যথাযথই করে, কারণ সে তখন হলো সংকুচিত থাকে। কারণ ব্রেন হলো খোলার জন্য আপনার ব্রেইনের এক্সারসাইজ দরকার, যে ব্রেইনের কোষগুলো যাতে খুব সুন্দরভাবে ই করতে হয়। কিন্তু আমরা যখন হলো যে নানান ধরনের এই যে হতাশার ভিতরে থাকি, রাগের ভিতরে থাকি, ক্ষোভের ভিতরে থাকি, তখন আমাদের ব্রেইনের যে কোষগুলো আছে এগুলো মানে মানে সংকুচিত হয়ে যায়। তো জড়তার ভিতরে আপনি দেখবেন আপনি প্রচণ্ড রাগের ভিতরে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ কি? কারণ হলো তখন ব্রেন আর আপনার কাজ করছে না। অথচ এই আপনি আপনার খুব জলি মাইন্ডে যখন আছেন আপনি চমৎকারভাবে অনেক বড় বড় সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন। তো তার মানে এই রাগ, হিংসা, বিষণ্ণতা এগুলো হলো আমাদের ব্রেইনের একটা ভাইরাস। এটা হলো নেতিবাচক মনোভাব। এই নেতিবাচক মনোভাবের কারণে আমাদের হলো যে ওই ট্রু পটেনশিয়াল যেটা ভেতরের যে শক্তিটা এটা আচ্ছন্ন হয়ে যায়, আমরা খুঁজে পাই না যে কী আছে জীবনে। তারপরে দেখেন এখন এই নেতিবাচক মনোভাব দূর করার কি উপায়? উপায় হচ্ছে প্রথমেই খুঁজে বের করুন যে কেন এই অনুভূতি হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আপনি এর কারণ সমাধান নিজেই খুঁজে বের করুন, অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু আমরা যদি এটা খুঁজে বের করার চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা ওই জিনিসটা নিয়ে হলো যে পড়ে থাকবো, 2 দিন 3 দিন 4 দিন আপনি জ্বলতে থাকবেন, কিন্তু আসলে আপনি কোনো কারণ আপনি খুঁজে বের করবেন। এই জন্য সাথে সাথে কী করা উচিত? সাথে সাথে লিখে ফেলা উচিত যে আচ্ছা কেন আমার এরকম হচ্ছে, আচ্ছা অমুকে চাকরি পেয়েছে আমার গাজলার কারণে, অমুকে ভালো করছে সেজন্য আমার গাজল কেন, আচ্ছা এই বিষয়টা আমি রাগ করছি, আসলে কি এটা আমার রাগ হওয়ার মতো যোগ্য? মানে এটা যখন আমি লিখে তারপরে চিন্তা করব, কারণটা আইডেন্টিফাই করে, তখন অনেক ক্ষেত্রে দেখবেন আপনি নিজেই হাসবেন যে এই জন্য আমি এবার রাগ করছি, এই জন্য আমি আবার হলো যে একটু জেলাস ফিল করছি। মানে নিজেরটা নিজেই হলো দেখবেন এখান থেকে অনেকাংশে আউট করে দিন। এরপরে হলো যে আপনি চেষ্টা করবেন যে পরবর্তীতে যাতে এই ধরনের পরিস্থিতিতে আপনার যাতে এরকম ঘটনা না ঘটে, এই জন্য আগে থেকে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবেন। এরকম তো হইতে পারে, ঠিক আছে, এখন আজাদ স্যারের হয়েছে, পরে তো জাহাঙ্গীর স্যারের হইতে পারে, পরে সাখাওয়াত স্যারের ভালো কিছু হইতে পারে। তো এখন সাখাওয়াত স্যারের ভালো বিয়ে হয়েছে, এই জন্য আমার কি এত নড়াচড়া করার দরকার আছে? সাখাওয়াত স্যার নাইলে হলো যে বাড়িওয়ালা লোক পাইছে, তো এখন এই জন্য আমি হিংসা দিলে লাভটা কি আমার, তাই না? মানে বিষয়টা হলো এরকম। তো এটা যদি আমি চিন্তা করি তখন দেখবো যে না আসলে এটা চিন্তা করে লাভ নেই, কারণ আমি তো বিয়ে আগেই করছি। এখন আর ওর এই হিংসা করে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো সুতরাং এই জিনিসটা তখন মাথা থেকে আউট করার চেষ্টা করা, যে আমি নিজেই হাসবো যে আমি কেন হলো ওর এই সফলতায় আমি কেন হলো জ্বলতেছি। তো এরকম একটা বিষয় কাজ করতে পারে। তাহলে আগেভাগেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে জাহাঙ্গীর স্যার যখন বিয়ে করছে উনি তো একটা ভালো জায়গায় গেছে, তো সুতরাং আমার যাতে হলো না গা ধরে, এটা আগে থেকেই আমরা চিন্তা করে রাখতে হবে। এরপরে ধরেন এরপরেও দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের আরেকটু এই চিন্তাটা করার মতো থাকে না, হুঁশ থাকে না, তখন একটু চেষ্টা করা উচিত যে প্রথমে একটা লম্বা শ্বাস নেয়। এরকম কয়েকবার শ্বাস নিলে হলে আমাদের ব্রেনে অক্সিজেন বাড়বে, এবং ব্রেনে যে বললাম যে রাগ, দুঃখ, ক্ষোভে যে আমার হলো এইটা সংকুচিত হয়ে যায়, ওইটা আবার একটু প্রসারিত হয়, তখন আপনার ব্রেন আবার সঠিকভাবে কাজ করা শুরু করবে। তারপরে হলো যে এরপরে আপনি কাজ করতে পারেন, যখন কাজ করা শুরু করছেন আপনি চিন্তা করেন যে আচ্ছা আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যে এই ঘটনাগুলোর জন্য আপনি আসলে আপনার জীবনের প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এরকম 10টা 5টা ঘটনা আপনি লিখে দেবেন, কাগজে লেখেন যে এই ঘটনাটা এটা আসলে তো এরকম হওয়ার কথা ছিল, আমি এরকম পাইছি, এই ঘটনাটা হওয়ার কথা ছিল না, আমি এরকম পেয়েছি। এরকম 5টা 10টা যখন লিখ পাবেন তখন আপনার ভিতরে একটা কৃতজ্ঞতা বোধের তৈরি হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ যখন তৈরি হবে আপনার ব্রেনটা গুলোতে কী হবে, ঠান্ডা হয়ে যাবে, কুল হবে। তারপরে আপনি কি করবেন, আপনি যদি দেখেন যে এগুলো করছেন, এর বাইরে আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি আপনার খুব
কাছের একজন একটা ফোন কল দিয়ে তার সাথে একটু খোঁজখবর নেবেন, একটু ভালো আলাপ আলোচনা করবেন। তাহলে কি সুবিধাটা হবে? তাহলে আপনার ব্রেইনটা তখন অন্যদিকে একটু ফোকাস হচ্ছে, এবং এই ফোকাসের কারণে তখন আপনার যে রাগ, ক্ষোভ, দুঃখ, বেদনা এগুলো অনেকাংশে কমে যাবে। তারপর হলো আপনার কিছু আনন্দের মুহূর্ত নিয়ে ভাবেন। ধরেন আপনার এরকমই হয়েছে, আপনি এখন চিন্তা করতেছেন, আচ্ছা কি সুন্দর আমি কক্সবাজারে গেছিলাম, আর কি সুন্দরভাবে কাটাইছিলাম, এই করছিলাম, ঘুরে গেছিলাম, বন্ধুদের সাথে ঘুরে গেছিলাম, এইগুলো ভাবেন, ভাবার চেষ্টা করেন। তাহলে কি হবে? তাহলে আমাদের এই যে রাগের বা এই যে নেতিবাচক যে চিন্তাগুলো আছে, চিন্তা না, নেতিবাচক যে মনোভাবটা আছে, এই মনোভাবটা দেখবেন আবার তখন আস্তে আস্তে ইতিবাচক পরিণত হচ্ছে। এরপরে ধরেন এমন একটা বই পড়তে পারেন, মোটিভেশনাল কোনো বই পড়েন, যেখান থেকে আপনি আবার হলো যে একটা ধরেন আমার যখন এখন রাগ হয় কোনো ক্ষেত্রে, আমি যে কাজটা করি সেটা হলো যে আমার মাথার ভিতরে খালি একটাই আমি আপনাদেরকে এই কৌশলটা আগেও বলেছি যে আচ্ছা আমি যদি এখন প্রচণ্ডভাবে রেগে যে প্রতিক্রিয়া দিই, তার মানে আমি ওর কাছে হাইরে গেলাম। হলো কি, ও আমাকে রাগাইতে পারলো, ওর মুখ তো আর আমি বন্ধ করতে পারতেছি না, কিন্তু আমি পারি হলে আমাকে কন্ট্রোল করতে, তার মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। এর চাইতে আর ব্যর্থতা আর কি থাকতে পারে? তো সুতরাং আমি রাখবো না, আমি আমার অবস্থানটা যতটুকু পারি ঠিক থাকবে, আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করব। তো এরকম এটা আমি একটা বইয়ে পেয়েছি, আমি 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটাই আসলে মূলত এই আইডিয়াটা আমি পেয়েছি। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন একটা ভালো বই পড়া, যেটা আপনার মনকে সজীব করে তুলতে পারে। তো তার মানে এই ক্ষেত্রে একটা ব্রেইনের আছে, আমি একটা একজন ব্রেইন নিয়ে একটা ট্রেনিং করেছিলাম। তো ওখানে উনি একটা বলেছিলেন, যখন আমাদের মনের ভিতরে এরকম নেতিবাচক কিছু ভর করে, তখন আমাদের প্রধান কাজ হচ্ছে ফোকাসটাকে চেঞ্জ করে দেওয়া। দেখেন আপনার ভিতরে যদি, আপনার মনের ভিতরে যদি হলো যে কোনো নেতিবাচক চিন্তা মাথার ভিতরে ঢুকে যায়, বা কোনো ঘটনা, আপনার দুর্ঘটনার কথা মাথায় ঢুকে, তাহলে আপনার পুরো দিনটাই ওই দুর্ঘটনার দ্বারা আচ্ছন্ন থাকবে। আর আপনি যদি হলো যে তখন এইটার সময় একটা সুন্দর ভালো কোনো একটা ছবিও দেখেন, ধরে ফুটফুটে একটা বাচ্চার ছবি দেখছেন, ছবি করছে, আনন্দ ফুর্তি করছে, হাস্যোজ্জ্বল, তখন আপনার মনটা আবার একটু ইতিবাচক হয়ে যায়। এটা হলো মানুষের ব্রেইনটা এইভাবে হয়, কারণ ব্রেইন যে ইমেজটা পায়, ওই ইমেজের আদলে আর কি সে প্রতিক্রিয়া দেখে, মানে ইমেজটা কেমন, ওর আলোকে সে প্রতিক্রিয়া দেখে। তো তার মানে আমাদের যখন হলো নেতিবাচক এরকম কোনো একটা তৈরি হয় আমার ভিতরে, তখন আমরা ইতিবাচক কোনো জিনিস একটা নিয়ে এসে এখানে কী করবো, এটাকে ইনসার্ট করে দেওয়ার চেষ্টা করবো। যদিও এটা সহজ না, কিন্তু তারপর আমরা চেষ্টা করবো, দেখবেন যে এই চেষ্টা করতে করতে এক সময় আমরা ঠিকই এই জায়গাটায় সফল হতে পারছি। আচ্ছা, তাহলে এটা গেল, আমরা বলেছি নেতিবাচক মনোভাব। এরপরে আসে নেতিবাচক চিন্তাভাবনা। আমরা বললাম আমাদের চিন্তা ভাবনার ত্রুটি, আমি কি চিন্তা করি তার আলোকে আমি কাজ করি। আপনি যদি নেতিবাচক চিন্তা করেন তাহলে আপনি নেতিবাচক কাজ করবেন, এটা একেবারে 100-এ 100, কোনো ধরনের এতে ভুল নেই। আপনার যদি মাথার ভিতরে নেতিবাচক চিন্তা থাকে, আপনার কাজটা হবে সবসময় নেতিবাচক। আর আপনি যদি হলো যে মাথার ভিতরে ইতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার কাজটা হবে ইতিবাচক। তো এজন্য আমরা হলাম আমাদের চিন্তা ভাবনার প্রতিফলন, যেভাবে আমরা চিন্তা করব সেভাবেই পরিচালিত করব। আমাদের চিন্তাভাবনা আমাদের ব্যক্তিত্বে প্রভাব দেয়। তো সুতরাং আমার ব্যক্তিত্বকে যদি আমি সুন্দর রাখতে চাই, ভালো রাখতে চাই, তাহলে নেতিবাচক চিন্তাভাবনাটা আমার করাটাই বাদ দিতে হবে। এরপরে এখন কথার কথা, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? দেখেন, আমরা যদি সব বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা না করে সেগুলো কিভাবে আমাদের জীবন উপভোগ্য করে তুলতে পারে সেদিকে ফোকাস করি, তবে তার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কথার কথা, ধরেন আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা আপনার গাড়ি নিয়ে যাচ্ছেন, এখন দেখতেছেন সামনে হলো যে জ্যাম, প্রচণ্ড জ্যাম। এখন এই পাশে বসে দুই মানব মানুষ এক ছাতার নিচে, বৃষ্টি হচ্ছে আবার, এক ছাতার নিচে ওই হেঁটে হেঁটে আসছে, নিজেরা খুব গল্পের ভিতরে ইয়ে করছে। আপনি কিন্তু পিছনে মোটর সাইকেলে বসেন। এখন আপনি ওরা যদি ওখান থেকে রাস্তায় না থাকতো, আপনি কিন্তু ওখান দিয়ে উঠে যেতে পারেন, কিন্তু ওরা আসতেছে খুব করে। এখন আপনি তো ঘেমে গেলেন, রাস্তা পাস না, এই জায়গায় বসে হলো যে তোরা মারাইস, নানান ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলে, মানে আমার মাথাটাকে আমরা কি করে ফেলতেছি, স্টিমুলেট করে হট করে অন্যদিকে। কিন্তু আমি যদি এরকম চিন্তা করি, কি সুন্দর, ওদের ভিতরে কি চমৎকার একটা বন্ধেস, এই বৃষ্টির ভিতরে এক ছাতার ভিতর দিয়ে ওরা চলে যাচ্ছে, সুন্দরভাবে কথা বলতে, তাহলে কিন্তু আমার মাথাটা একটু ইতিবাচকভাবে ইয়ে হচ্ছে।
আমি কিন্তু ওরে সরানো লাগতেছে না, ও তো এমনি সরে যাচ্ছে, একটু করে এমনি সরে যাবে, কিন্তু আমি চাইলে আমার রিয়াকশনটা এরকম করে ফেলতে পারতাম। আর আমি ভাবতে পারি এরকম, এই ভাবনাটা যদি করে, তখন সেইখানে যে আমি ভাবি যে আমি আমার বউয়ের সাথে এরকম ভাবতেছি, কথার কথা, তাহলে কিন্তু আমার চিন্তা ভাবনাটা ইতিবাচকে আমি রূপান্তর করে ফেললাম। তো এখান থেকে কিন্তু আমি একটা নেতিবাচক দৃশ্যকেও আমি হলো ইতিবাচক দৃশ্যে রূপান্তর করতে পারি। তারপরে ধরেন বসের বকা, বস আপনাকে ডেকেছে বা আপনার পরিচালক স্যার দেখেছে, দেখে একটা দিছে এমন কথা বলছে, বকা দিচ্ছে, এখন আপনি মনে হচ্ছে খালি সারাক্ষণ আমি বকাই দিই, আমি যাই কী করলাম, এই নানান ধরনের ব্যাপার, না কাজই করবো না, কাজ করলেই বেশি হলো যে বকা খাওয়া লাগে, কাজ যত করি ততই হলো যে স্যার আরও বেশি করে, মানে এইভাবে চিন্তা করতে পারি। আবার এরকম চিন্তা করতে পারি, আচ্ছা ঠিক আছে স্যার আমার কী জন্য বকাটা দিলেন, ভাবলেন, আপনি হয়তো বুঝে পাচ্ছেন, আরেকটু ভাবেন, হয়তো একটা দেবেন, আচ্ছা যাই হোক, তারপর হয়তো মনে হয় স্যার মনে ভুল হচ্ছে বিষয়টা, তাহলে আমি পরবর্তীতে কোনো সময় স্যারকে বিষয়টা সুন্দরভাবে ভেঙে বলবো, আর আমার এত মাথা খারাপ করে লাভ, স্যার তো আসলে কল্যাণের জন্যই হতে চেয়েছেন, স্যার প্রতিষ্ঠানের কল্যাণ চাই, আমিও প্রতিষ্ঠানের কল্যাণ চাই, এই জন্যই মনে হয় স্যার বলেছেন। তো সুতরাং এই জায়গাটায় এত মাথা খারাপ করে লাভ নেই, আমার কাছে স্যারকে আমি পরবর্তী বুঝে একটু এভাবে আপনি কিন্তু প্রতিক্রিয়া, মানে তার মানে আপনি যে বকাটাকে নিয়ে এরকমই করতে পারেন। আবার এটা যখন ভাববেন, ভাবনার সময় কিন্তু আপনার ভিতরে এই ধরনের হতে পারে, হ্যাঁ আমি তো একটা এই কাজটা করছি, এই কাজটা না করলেও হইতো, এই কাজটা না করলে তো হতো, তাহলে আমি এটা সামনে থেকে এটা সংশোধন করে নেবো। তো তার মানে এখানে কিন্তু দুইটার সুযোগ তৈরি হচ্ছে, একটা সুযোগ তৈরি হচ্ছে যে আপনি আপনার সমস্যাটা আপনি খুঁজে পেন, আর দ্বিতীয় আরেকটাই হচ্ছে যে যদি সেটা নাও পান, তাহলে আপনি এইভাবে চিন্তা করলেন যে উনি তো প্রতিষ্ঠানের কল্যাণই হতে। আমি বলি যে গতকালকে আমি একজন টিচারের উদাহরণ দিলাম, যে গতকালকে এক টিচারকে এনে যখন আমি তার সমস্যাগুলো তাকে সুন্দরভাবে উপস্থাপন করছি, দেখি উনি খুব সেন্টিমেন্টাল হয়েছে, স্যার তাহলে মনে হয় আমি আপনাদের সাথে মানাই নিতে পারতেছি না। তখন আমি তাকে বললাম যে স্যার আপনার এইটা একটু হলো যে ঘুরে চিন্তা করতে হবে। দেখেন আপনাকে আমি চাইলে সব টিচারের সামনে হলো যে জবাবদিহি করতে বাধ্য করতে পারতাম, ওই জায়গায় বললে আপনার আমি স্যার ওইটা চাই না, আমি চাই যে সমস্যাটার সমাধান হোক, এই জন্য আপনাকে একাকে নিয়ে এসে আমি এই কথাগুলো বললাম, এবং হলো আমার কাছে যে অবজেকশনগুলো আছে আমি আপনার সাথে সুন্দরভাবে বলার চেষ্টা করবো। এখানে কিন্তু দেখেন এখানে আর অন্য কোনো একটা পার্সন নাই, জিনিসটা আপনার আর আমার ভিতরেই থাকছে। তো সো এই জায়গায় আপনি যদি মন খারাপ করেন তাহলে তো আপনাকে আমি আর কিছু সামনে বলতে পারবো না। কোনটা ভালো, যে আপনি মানুষের সামনে হলো যে অপমানিত হবেন, নাকি হলো যে আমার সাথে একটু কথাবার্তা বলে বিষয়টা সমাধান করবেন? তারপর কিছুক্ষণ পর দেখতে সবাই। এখন বিষয়টা হলো যে এই যে বিষয় এটা আমরা নিতে পারি না এরকম, তারপরে পরীক্ষায় খারাপ গ্রেড পাইয়ে তো আত্মহত্যার ঘটনা অনেক হচ্ছে, আমরা কেন খারাপ করলাম, কি জন্য, এখন আমি তাহলে এখন আমার করণীয় কি আছে, এগুলো কিন্তু আমরা চিন্তা করতে পারি, এগুলো চিন্তা করি। আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রায় এরকম, যে এই হয়েছে আত্মহত্যা করতে চলে গেছে, কিন্তু তো এটা চিন্তা করতে পারে না যে আচ্ছা আমার খারাপটা কেন হলো, আমি ভালোভাবে পড়াশোনা করি, আমি গত বছর 2টা বছর একদম খারাপ অবস্থায় চলেছি, এই কারণেই তো এই সমস্যা হয়েছে। তো এখন যদি আমি ঠিক আছে এখন যা হয়েছে তো আমি কী করবো, সামনে ইনশাল্লাহ আমি দেখাই দেব, সামনের জায়গাগুলো আমি ভালো করবো, এভাবে যদি ইতিবাচক মনোভাবটা তার ভিতরে তৈরি করা যায় বা সে যদি চিন্তা করতে পারে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান করে, তখন সে তার ভেতরের যে পটেনশিয়াল আছে এটা বের করে নিয়ে আসতে পারে এবং খুব সুন্দরভাবে সামনে। আচ্ছা, এরপরে আর একটা বিষয় থেকে দেখুন, অন্তর্দ্বন্দ্ব জিনিসটা মানে দোদুল্যমনতা, নিজের ভিতরেই একটা কেমন একটা আসলে কি করবো, হ্যাঁ এটা আত্মবিশ্বাসের অভাবের কারণেই মূলত, যে আসলে আমি কি করবো, আচ্ছা আমি যদি এইটা করি তাহলে যদি এই ঘটনা ঘটে, তাহলে যদি আবার এই ঘটনা ঘটে, তাহলে আবার কেমনি আমি উত্তর দেবো, কার কাছে কি বলবো, মানে এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে করতে আমরা কি করি, আমাদের কোনো কাজ হয় না, মানে ওই কাজটা আমাদের আর করা হবে। অন্তর্দ্বন্দ্বের কারণ, প্রথম কারণ হলো আত্মবিশ্বাস করা, মানে আমাদের ভিতরে আত্মবিশ্বাস নেই। দ্বিতীয়ত হচ্ছে কি পূর্ব অভিজ্ঞতা, আপনার একটা এই কাজটা করে একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে এর আগে, এই জন্য আপনার ভিতরে এখন অন্তর্দ্বন্দ্ব কাজ করছে, যে আগে তো আগের বার তো এই ঘটনাই ঘটছে, এখন যদি আবার আর এক ঘটনা ঘটে যায় না কি করবো আমি, তো তার মানে পূর্ব যে একটা অভিজ্ঞতা আছে এটাও আপনাকে কি করতেছে, এই নেতিবাচক দিকে সরাই দিচ্ছে, মানে আপনার ভিতরে অন্তর্দ্বন্দ্ব তৈরি করছে। তারপরে আর একটা আছে নৈতিক দ্বিধা, আচ্ছা এটা তো আমার নীতির সাথে যাচ্ছে না, এটা তো আমার ধর্ম অ্যালাউ করছে না,
নাকি হলো যে আচ্ছা ধর্ম অ্যালাউ করছে কিন্তু সমাজ তো এটাকে অ্যালাউ করছে না, ধর্ম অ্যালাউ করে কিন্তু সমাজ অ্যালাউ করে না, এরকম অনেক বিষয় থাকতে পারে। তো এটা একটা অন্তর্দ্বন্দ্ব হতে পারে। তারপরে চারপাশের একটা প্রভাব, চারপাশের প্রভাবটা আমাদের জীবনে সবচেয়ে বেশি। কিভাবে দেখেন, আমরা কোনো একটা জিনিসের সিদ্ধান্ত নিতে পারি, দেখেন এই কাজটা করবে, তখন আমরা বুঝতে আচ্ছা আশেপাশে কি করছে কি, মানে আমরা এক্সাম্পল খোঁজার চেষ্টা করি। আমি নিজে এক্সাম্পল হইতে পারি না, এইটাই হলো আমাদের লিমিটিং বিলিভের একটা ইয়ে। আমি নিজে কেন এক্সাম্পল তৈরি করতে পারি না, আশেপাশের মানুষ কি করলো না না করলো এইটা কিছু আসে যায় না ভাই। আপনি যদি ভালো মনে করেন আপনি করেন, কিন্তু সেইটা আমরা করি না। আমরা যদি আশেপাশের মানুষ কি করছে, আশেপাশের মানুষ করলে করবো, আর নাইলে আমি করবো না, আমি বসে। একটা বিষয় আছে দেখেন, একটা সময় পৃথিবীতে ভাবা হতো 4 মিনিটের কম সময় কোনো মানুষ দৌড়ে 1 কিলোমিটার জায়গা অতিক্রম করতে পারে না। একটা সময় এটা একেবারে মানে 50, 60, 70 বছর ধরে এইভাবে চলে আসছে এবং মানুষের একটা বদ্ধমূল ধারণা যে এটা সম্ভব। তো এই ঘটনার প্রেক্ষাপটে একজন যে দ্রুততম মানব, উনি কি করলেন, উনি 3 মিনিট 58 সেকেন্ডে এটা সক্ষম করলেন একবার। যেই উনি সক্ষম করলেন, এরপরে 1 মাসের ভিতরে আরো 18 জন এটা করতে পারছে, মানে ওনার রেকর্ড ভেঙে দিলেন। অথচ এই একই অ্যাথলেটিক্স গেমে এই দৌড়াদৌড়ি তো প্রায় 60-65 বছর ধরে চলছে, কিন্তু মানুষের একটা বিলিভ ছিল যে এটা সম্ভব না, 4 মিনিটের নিচে আসা সম্ভব না। কিন্তু যখন একজন দেখাই দিলেন, তখন দেখা যাচ্ছে 18 জন পারলেন। তাহলে এতদিন এই লোকেরা কোথায় ছিল? তো তার মানে হলো যে আমাদের বিলিভটা হচ্ছে এরকম যে আমরা সবসময় এক্সাম্পল বোঝাচ্ছি। কোনো জায়গায় যদি একটা এক্সাম্পল পাই তখন মনে করি আমিও পারি, আর যখন এক্সাম্পল না পাই মনে করি যে না আমার দ্বারা হবে, এটা তো সম্ভব না। তো এই জায়গাটা, এই জন্য আমাদের এই চারপাশের প্রভাবের কারণে কি হয়, আমাদের যে ভিতরের যে জিনিসটা, সেই ভিতরের জিনিসটা আমরা বের করতে পারি। আমরা আমাদের মতো ওই যে মানুষ কী বলবে, মানুষ কী করতেছে, সবাই এই করতেছে, তাহলে আমারও এই করা দরকার, সবাই বিসিএসের পিছনে চলছে, আমি বিসিএসের পিছনে চলে, সবাই অনলাইন বিজনেসের পিছনে চলতেছে, সবাই অনলাইন বিজনেসের পিছনে, আমিও ছোটা শুরু করছি। হ্যাঁ, মানে এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, এই অন্তর্দ্বন্দ্ব তৈরি করে। এটা আপনার আমার সুস্থ চিন্তার ক্ষেত্রে বা এমনিতে স্বাভাবিক চিন্তার ক্ষেত্রে এগুলো অন্তর। আচ্ছা, তাহলে এক্ষেত্রে প্রতিকারের উপায় কী? প্রতিকারের উপায় হচ্ছে সময় নষ্ট না করে কারণ খুঁজে বের করা, এই অন্তর্দ্বন্দ্বের কারণটা কী এটা খুঁজে বের করবেন, গ্রহণযোগ্য সমাধানে আসতে হবে দ্রুততার সাথে। কারণ আপনি যদি সমস্যাটার কারণটা খুঁজে পান, খুঁজে পেলে কিন্তু আপনার একটা গ্রহণযোগ্য সমাধানে আসার সুযোগ তৈরি। অন্যের দিকে আঙ্গুল তোলার পরিবর্তে আপনার ঘাটতিগুলো খুঁজে বের করে তার সমাধান করতে হবে। এই কথাটা অত্যন্ত, আমরা কিন্তু সবসময় খালি অন্যের দিকে আঙ্গুল তুলি। আমরা বলি যে ওই লোকের কারণেই তো আমি হলো যে এরকম আচরণ করছি, নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করি কি যে ওই লোক এই আচরণ করছে এই জন্য তো আমি এরকম করছি, নাইলে তো আমি এরকম করতাম না, আমি কি এরকম মানুষ, আমার মাথাটা গরম করে দিচ্ছে। তো এখন এই চিন্তা করা যাবে না। আপনি চিন্তা করেন আপনার সমস্যাটা কোন জায়গায়, অন্যের চিন্তা, অন্যের এগুলোর মাধ্যমে যদি আপনি প্রভাবিত হন, তাহলে আপনি তো আসলে ওই অ্যাভারেজ পিপল, তাহলে তো আপনি অডিয়েন্স, আপনি তো খেলোয়াড়। তো সেই জায়গাগুলোতে আমাদের, কারণ অডিয়েন্সের কথা যদি হলো যে খেলোয়াড়রা শুনতো, খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যেত। যখন ধরেন এই ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে, তখন ওরা ওই জায়গায় থাকতে পারে না। বেটা তোদের জন্য আমি খেলতে আসলাম, দেশের জন্য খেলতে আসলাম, আর তোরা আজকে আমার ভুয়া বলতে খেলো যা হয় হোক, তোর বেরোয় চলে যাবে। কিন্তু এটা কিন্তু খেলোয়াড়রা কারণ এটা খেলোয়াড় শুধু মনোভাব না, খেলোয়াড়রা ওটা কানে মনে হয় যেন আঙ্গুল দিয়েছে, সেটা ভুয়া বলে আমি আমার কাছে করছি। এইটার নাম হলো খেলোয়াড় সুলভ আচরণ। তো সুতরাং দর্শকরা বা বাইরের লোকরা বা আপনার অন্য লোকেরা অনেক কিছু বলবে, কিন্তু আমি কি করছি এই জায়গাটায় যদি আমার স্ট্রং একটা থাকে, মনোভাব থাকে, তাহলে কিন্তু আমাদের আর কোনো ধরনের এই যে নিজের মনের যে বিষয়গুলো, নিজের যে আকুতিগুলো, নিজের যে শক্তিটা, সেই শক্তিটা আমরা স্বতঃস্ফূর্তভাবে ছড়াই দিতে পারবো ইনশাআল্লাহ। কীভাবে আমরা নিজের গোপন শক্তি খুঁজে পাবো? নাম্বার 1, ছোটোবেলার বিস্ময় ও কৌতূহলটাকে বজায় রাখা। ওই যেটা বললাম, আপনার এই কৌতূহলটা থাকতে হবে, যে কোনো একটা নতুন বিষয় আসলে এটা সম্পর্কে একটু জানেন। দেখেন এই জায়গায় আমরা যারা আছি, চ্যাট জিপিটি সম্পর্কে এখন কিন্তু বড় আলোচনার একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে।
আচ্ছা, এই চ্যাট জিপিটি সম্পর্কে আমরা কতটুকু জানার চেষ্টা করেছি এবং এটাকে আমরা কতটুকু কাজে লাগানোর চেষ্টা করছি। আমি একজন টিচার, আমি তো চাইলে হলো যে সব জায়গায় চ্যাট জিপিটির কাজে লাগাইতে পারতেছি। আমরা কয়জন করতেছি? আমার কৌতূহল নেই, কারণ আমার ভিতরে এই কৌতূহলটা নাই যে ভাই আমার এই জিনিসটা জানা দরকার। আপনার ভিতরে যদি এই কৌতূহলটুকু না থাকে, আপনি কিভাবে ডেভেলপ করবেন? আপনি কীভাবে, আপনার সব কিছু তো আচ্ছন্ন হয়ে এমনিই থাকবে। আপনি কৌতূহল দেখান, একটা বিষয় জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, তাহলেই তো হলো যে আপনি অন্যদের চেয়ে সেরা হবেন। আপনি যদি আপনাকে আপনার চেয়ে একটু বেটার না করতে পারেন, এখনকার চেয়ে একটু বেটার না করতে পারেন, তাহলে তো হলো না। আপনি গত বছরও যা ছিলেন এখনও তাই। আমি যেমন ওই দিন বলছিলাম, এক স্যারকে বলছিলাম এখানে যে আমরা যদি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা হলো যে প্রথমেই চিন্তা করি কি ওদেরকে ডায়লগ দিয়ে আমরা হলো শিখে, মানে স্পোকেন শিখে। হাউ ইজ ইট পসিবল? একটা লোক জানে না হলো যে আই মানে কি, উই মানে কি, বললাম কথার কথা, এটাও ভালোভাবে জানে না কোন জায়গায় এটা ব্যবহার করতে হবে, কোন জায়গায় একটা ভার্ব যে অ্যাকশন ভার্ব যেগুলো আছে এই ভার্বগুলো অর্থ কী এইটা জানে না। তা আপনি ওরে হলো যে আপনি ডায়লগ দিয়ে কীভাবে শিখাবেন? তাহলে আপনি কি করতে পারেন? আপনি প্রথমে এ আই ইউ দে এগুলোর অর্থ শেখান, এইটা শেখান, সবাইয়ের অর্থ শিখাইছি। তারপরে হলো যে শেখান যে আমাদের যে এগুলো আছে, যে আমাদের জরুরি প্রয়োজনে যে অ্যাকশন ভার্বগুলো দরকার হয়, এরকম 50টা 100টা ভার্ব আমি যদি দিই, এই ভার্বগুলোর অর্থ সে জানবে। এই অর্থগুলো আগে আমি শিখাবো। এর পরের ধাপে আমি হলো শিখাবো যে আই গো আমি যাই, আমি খাই, আই রান আমি দৌড়াই, আই ওয়াক, শুধু এইটুক শিখাবো। এরকম যখন শিখাবো তখন হলো যে ওর ভিতরে একটা অনুভূতি তৈরি হবে যে আমি এটা পারতেছি, এটা তো আমি পারতেছি। তো তখন হলো যে ও যখন বাইরে যাবে ও বলবে স্যার আই গো, এইটুক বলো, এত বড় দরকার মে আই গো আউট স্যার, এত জিনিস শিখাবেন কেন? প্রথমে ও পারে না কিছুই, আপনি শিখাচ্ছেন মে আই গো আউট স্যার, ও তো মে আই পরে উল্টাই পড়েছে। আপনি আই গো দিয়ে শিখান, তারপরে ও আই গো বলুন, 2 দিন বলুন, বলে ইয়েস গো, ওর সাথে এভাবেই কথা বলেন। তারপরে ধীরে ধীরে ধরুন ও যখন এটা জড়তাটা ভেঙে ফেলবে তখন আপনি তাকে স্ট্রাকচারটা শিখিয়ে দেন যে বাবা আমি তো আইগো যেটা বলি, এই আইগোটাকে যদি আমরা মে আই গো আউট স্যার বলি তাহলে কিন্তু অনেক সুন্দর। আসো আমরা এইভাবে বলি, এইভাবে করে হলে তাকে শেখানো যায়। এরকম যখন ছোটো ছোটো বাক্য সে অনেকগুলো শিখে যাবে, শুধু এই আইগো, তারপরে হলো যে ঠিক আছে এবার আমি দৌড়াচ্ছি, এই কথাটা বোঝানোর জন্য বল আই এম রানিং। এখন এখানে কি হবে? আই এম রানিং, তাহলে কি আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি কাঁদছি, আই এম ক্রাইং। এই যে এই অ্যাকশন ভার্বগুলো আপনি এই যে 100 বা 50টা বাছাই করেছেন, এইগুলো দিয়ে সব সেন্টেন্স শিখান বা ওদেরকে এই টেন্সগুলো শিখাবেন। তো এইগুলো যদি আপনি শিখাইতে পারেন, যদি আই উই তারপরে সে দে ইট, এই জিনিসগুলো দিয়ে যদি আমরা শিখাই দিতে পারি, এই ছোটো ছোটো বাক্য এগুলো কিন্তু ওদের পক্ষে মনে রাখা সম্ভব। তাহলে এভাবে পর্যায়ক্রমে যখন আমরা শিখাইতে পারি তখন কি হয়, তখন কিন্তু এই জিনিসটা ভালো করে। তো যাই হোক, আমি যে জন্য বলছিলাম যে কৌতূহলের কথা বলতে গিয়ে এই জায়গায় গেছি। তো এখন আপনি কিন্তু চ্যাট জিপিটিকে যদি করেন যে আচ্ছা চ্যাট জিপিটি তুমি একটা কাজ করো, সবচেয়ে বেশি পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত যে অ্যাকশন ভার্বগুলো আছে এইটার একটা তালিকা করে দাও আমার 100, ও সাথে সাথে দেখলেন 2 মিনিটের ভিতরে করে দিচ্ছে। আপনি এটা কপি করে এনে প্রিন্ট করে দিয়ে দেবেন, বা শেষ। আপনি একটু দেখে দেন, ওকে, আপনার কিন্তু মাথায় ভেবে ভেবে এই কাজটা করা লাগছে না, কিন্তু আপনি কিন্তু এটা করছেন। আপনি করতেছেন যে আচ্ছা আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন যে আচ্ছা আমি তো হলো যে ক্লাস 7-এর এগুলোতে ম্যাথ ক্লাস নেই, আজকে হলো ম্যাথের ক্লাস নেব হলো যে ধরেন কথার কথা উইকিক নিব, কথার কথা আর কি, বা অনুপাত। আচ্ছা এটাকে কীভাবে আমি আকর্ষণীয় করে তুলতে পারি, এর মধ্যে আমি কী কী ওদের সাথে গেম খেলতে পারি, আমার 2টা গেমের আইডিয়া দাও। দেখবেন কটাকার পর 2 সেকেন্ডের ভিতরে 5টা 7টা আপনাকে গেমের আইডিয়া দিয়ে দিচ্ছে। আপনি ওইগুলো ইমপ্লিমেন্ট করেন। কেন আপনি এটাকে ব্যবহার করছেন না? কারণ কি আছে? আপনার যদি কৌতূহল থাকতো আপনি তো সেরা টিচার থাকতেন। জিপিএফসি স্কুলে একজন লোক কিন্তু আপনার হয়তো 7-8 বছর ধরে চাকরি করেছেন। তাহলে কেন হলো যে আপনার অবস্থা ডেভেলপ হচ্ছে না? আপনি কিন্তু আগেও যান, এখন কোনো অবস্থা ডেভেলপ না, টাকার দিক থেকে ডেভেলপ হচ্ছে না, হলে আপনার নিজের অবস্থা ডেভেলপ হচ্ছে, ওই একই রকম। মাঝখানে সময় চলে যায়। তো যাই হোক, এই কৌতূহলটা আমাকে বজায় রাখতে হবে। নতুন যা কিছু আসুক ওইটার ভিতরে কৌতূহল বসে করতে চেষ্টা করব। আমি যারা জানে তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। তারপরে কি উদার মানসিকতার হওয়া এবং সবসময় নতুন জিনিস চেষ্টা করে দেখা, এটা ওই একই কথার মতো একটা হলো কৌতূহল। আর কৌতূহলের পরবর্তীতে হলো যে একটু উদার মানসিকতা, যে আমি একবারে রিজার্ভ হয়ে থাকবো না যে না আমি আর এগুলো শিখবই না, আমার এগুলো দরকার নাই, আমি শুধু এইটার ভিতরেই আছি।
এরকম না। আমাদের এক লোক হলো যে গত কয়েকদিন আগে প্রবলেম সলভিং নামে একটা বিষয়ের উপর দিয়ে উনি 6 ঘন্টা একটা সেশন পরিচালনা করেছে। এই ভদ্রলোক উনি ট্রেনার, ওয়ার্ল্ড ব্যাংক সার্টিফাইড একজন ট্রেনার এই রিলেটেড সফট স্কিল। এই ব্যাটা হলো যে এখন এআই নিয়ে হলো যে আবার হলো যে কোডিং শিখতেছে। এখন উনি বলতেছে যে ভাই আমার হলো যে মানে হলো যে নতুন নতুন জিনিস শিখ। আমি জানি যে ওই জায়গায় আমি ক্যারিয়ার করতে পারি, কিন্তু আমি চাই যে এই জায়গায় হলো যে এই জায়গায় একটা সার্টিফিকেট অর্জন করা, যে যাতে করে আমারে বলে যে এটাও হলো যে এরকম ওয়ার্ল্ড ব্যাংকটা সবচেয়ে বড় মানে যে জায়গাগুলোতে করে, যে ওখান থেকে আমি সার্টিফাইড একজন হলো এআই স্পেশালিস্ট। আমি আসলে এআই নিয়ে কাজ করবো না, কিন্তু সে শিখতেছে। আমি যেটা বললাম যে তার হলে যে শেখার যে আগ্রহ, আমাদের টিচারদের ভিতরে শেখার আগ্রহ নেই বললেই চলে। আমরা বছরে একটা বই পড়ি না, শিখবো কোথায়? তো যাই হোক, তারপরে দেখেন আউট অফ দ্য বক্স চিন্তা করো। সবাই একভাবে চিন্তা করছে, আপনি অন্যভাবে চিন্তা করছেন। সবাই চিন্তা করতেছে যে এখন আগুন লাগছে, সবাই এই জায়গা দিয়ে দৌড়বে। আপনি একটু বিকল্প চিন্তা করেন কিনা, যে ও জায়গা দিয়ে যদি সবাই যায় তাহলে তো ও জায়গাটা হামাগুড়ি খেয়ে পড়ে দেবে। আরও বিকল্প কোনো দরজা আছে কিনা, আমি সেই দরজাগুলো বের করার চেষ্টা করি। না পাইলে আমি ও জায়গা দিয়ে যাবো, ওটা তো আমার জানাই আছে। এটাই মনে হয় আউট অফ দ্য বক্স চিন্তা করা, যে যেটা আছে ওটার বাইরেও আরও কিছু করা যায়, আরও কিছু করা যায়। এই চিন্তাটা আমাদের করা দরকার। তারপরে সবসময় সৎ থাকা, মতের অমিল হলেও একসাথে কাজ করা। আমাদের যেটা সমস্যা হয়, যে ধরেন আমি একটা মত দিলাম, আপনি একটা মত দিলেন, আরেকজন একটা মত দিল, এই মতের ভিতরেগুলোতে আমার মতটা হয়তো গ্রহণযোগ্য না, তখন আর ওইটাকে আমরা মনোযোগ দিয়ে ওই কাজটা করি। আমি তো আগেই বুঝতে এরপরে আর আমরা এটা কাজ করতে পারি। তো সুতরাং এই সবসময় সৎ থাকা এবং মতের অমিল হলে কাজ করতে হবে। আপনি বলতে পারেন স্যার এই কাজের সাথে আমার ওই যে নিজেকে উন্মুক্ত করার এইটার সংযোগটা, এই জায়গার সংযোগটা হচ্ছে আপনার নিজের ভিতরে আল্লাহ তাআলা মানে একটা শক্তি দিয়ে দিয়েছেন, যে টিম স্পিরিট এটা আপনাকে আল্লাহ দিয়েছে। তো সুতরাং সেই টিম স্পিরিটটাকে ডেভেলপ করার জন্য হলো আমাদের, কারণ আমাদের জীবনে সব কিছু আমার মতামত মতো হবে না। এই জিনিসটাকে যখন আমি কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবো, সব কিছু আমার মতামত অনুযায়ী হয় না, কিন্তু তারপর আমি কাজ করি, কারণ আমাদের একটা গোল অর্জন করার জন্য। তখন বললো যে দেখবেন যে আমার ভিতরকার ওই যে ভিতরগুলো ব্রেইনটা সঠিকভাবে কাজ করতে থাকবে। তখন আপনার নেতিবাচক চিন্তা আসবে না, তখন আপনার হলো ইতিবাচক মনোভাব আপনি বজায় রাখতে পারবেন। তারপরে দেখেন নিজেকে খুঁজে বের করা, এক্ষেত্রে নিজেকে একটু সময় দেওয়া দরকার। আমি কি চাই, কেন চাই, যা চাই তার কতটা গুরুত্বপূর্ণ আমার জীবনে। মানে শুধু চাইলেই হবে না, আমি চাই এই জন্য এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আমার জীবনে চিন্তা করা। তখন কিন্তু দেখবেন যে নিজের ভিতর থেকে অনেক জিনিস আমরা বের করে বলবো যে আমার এই জিনিসটা আমি পারি, বা আমার তো এই জিনিসটা করার সামর্থ্য, আমি তো এইটা আসলে চাই। তখন দেখবেন যে আপনি মিলাইতে পারবেন, আপনার কাজের সাথে মিলাইতে পারবেন। কঠোর পরিশ্রমে নিজের বুদ্ধি ও মেধাকে কাজে লাগান। শুধু পরিশ্রম করলেই হবে না, অনেকে শুধু পরিশ্রম করে কিন্তু মেধা এবং বুদ্ধিটাকে যথাযথভাবে কাজে লাগায় না, যার কারণে কী হয়, সে ওই জায়গায়। আর আরেকজন হলো মেধা এবং বুদ্ধিটাকে কাজে লাগাইছে এবং পরিশ্রমও করেছে, সে অনেক দূর সামনে গেছে। তবে একথা সত্য, পরিশ্রম ছাড়া কেউ কোনো দূর আগাইতে পারে না, এইটা সত্য। শুধু পরিশ্রম দিয়ে হবে না, আবার শুধু বুদ্ধিমেধা দিয়েও হবে না। তবে মেধা বুদ্ধির কমতি থাকলেও শুধু পরিশ্রমের কারণে এগিয়ে গেছে, এইটার অনেক কী পাওয়া যায়, এক্সাম্পল পাওয়া যায়। তো সুতরাং আমাদেরকে পরিশ্রম এবং বুদ্ধিমেধাকে যতটুকু কাজে লাগে আমরা স্মার্ট ওয়ার্ক, নতুন কোনো এক্সপিরিয়েন্স নিতে ভয় না পাওয়া। আমাদের ধরেন যখন একটা কাজ দেওয়া হয়, তো স্যার আমি তো এই কাজটা করি না, মানে এই কথা কিন্তু দেখি অনেকেই স্যাররা বলে, স্যার এটা অমুক স্যার রে দেন, অমুক স্যার ভালো করবে না, আমি তো স্যার কোনো করি না। আরে ভাই করেন না, আজকে একটা এক্সপিরিয়েন্স নেন। আমি আপনি যখন কোনো একটা নতুন জিনিস করবো, তখন তো আমার একটা এক্সপিরিয়েন্স হবে, তখন তো ভবিষ্যতে আমি করার মতো সামর্থ্য, আমি করানোর মতো সামর্থ্য অর্জন করবো। তো সুতরাং এই করার মতো আমাদের একটা সামর্থ্য অর্জন করার চেষ্টা করা দরকার। তারপরে নিজের কাজ ও জীবনের ব্যাপারে নিজে দায় নেয়া, এই কথাটা হলো যে এখানকার সবগুলো কথা ছিল। আমরা সব সময় দেখবেন আমরা বলবো অপরকে দোষারোপ করতে পছন্দ, সব ক্ষেত্রে। আমার এইটা কেন হয় নাই, আচ্ছা কেন হয় না, কারণ হলো সাকর স্যার তো এটা সময় এটা আমি চাইছিলাম এই জিনিসটা দেয়। আমার এটা কেন হয় না, কারণ এটা যথাযথ সিদ্ধান্ত দেওয়া হয় না। আমার এটা কেন হয় না, এটা হয় না কারণ হলো যে কেউ বলে নাই আমার।
আমি কি গায়ে মানে এই যে বিষয়গুলো সবসময় দোষটা কার? অন্যের। আমার কোনো দোষ নেই, আমার কোনোই দোষ নেই, দোষ হলো সব অন্যের। তো এই জায়গাতে এখন কাজটা আপনার, দায় নেবে, দায় আপনার। আপনি যখন কোনো কাজ করে ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার দায়টা আপনাকে নিতে হবে, অন্যের উপরে চাপাইবেন না প্লিজ। এইটা আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এই কাজটা করি, যে আমরা যখন একটা কাজ করতে যাই তখন হয়তো এটা সামষ্টিক কাজ, ব্যর্থতার দায়টা তখন আমি অন্যের উপরে চাপানোর চেষ্টা করি, নিজেকে নিজে মনে মনে হইলেও করার চেষ্টা করি যে না আমার তো আসলে দোষ ছিল, দোষটা তো তুমি বুঝেই গেছে। এইটা করা ঠিক হবে না। আপনার কাজ দায়, আপনি যে জীবনের যে ঘটনাগুলো ঘটবে, আপনার যে আজকের পরিস্থিতি, এই পরিস্থিতির পিছনে আপনি হয়তো অসংখ্যভাবে আপনি সরকারের দোষ দিবেন, আপনি বলবেন যে এই দেশের শিক্ষা ব্যবস্থার সমস্যা, এই কারণে আমরা আগাইতে পারি না। আপনি বলবেন যে এই দেশের যে আসলে এই যে চাকরি টাকরির ক্ষেত্রে হলো যে পরিমাণ দুর্নীতি, স্বজনপ্রীতি, এই কারণে হলো আমি আগাইতে পারি না। এই কথাগুলো বললেই কিন্তু আপনি নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি কখনো এই কথা চিন্তা করেন না যে আচ্ছা এই সমস্যাগুলোর সমাধান করে বা সমাধান যেটা আমি করতে পারতেছি না, আমাকে কিভাবে হলো যে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি যে আমি হব এমন যে আমাকে অপরিহার্য করে তুলবে, আমাকে অপরিহার্য হতে হবে, সবার মাঝে অপরিহার্য হবো, সেটা তো আমরা চিন্তা করি। সবসময় হলো অন্যের দোষ, আমরা যে হ্যাঁ অন্যের দোষ আছে, সিস্টেমের সমস্যা আছে, কিন্তু আমারই সিস্টেমের সমস্যা। আপনি কি এখন সিস্টেমের সমস্যা দূর করতে পারবেন? পারবেন না। তাহলে আপনার কি দরকার? আপনাকে কিভাবে হলো যে আপনি সিস্টেমের ঊর্ধ্বে উঠাইতে পারেন সেই চিন্তা করেন। আপনি যেখানেই করতে পারবেন না সেই জায়গায় আপনার যাওয়ার দরকার নাই। আপনি আপনার নিজেকে সিস্টেমের ঊর্ধ্বে, এই দেশে থেকেও মানুষ মানে কোনো লোক সহযোগিতা করে না। তারপরেও হলো যে আমি স্যারের কাছে একটা গল্প বলছিলাম, সে হলো যে ওরকম এই দেশের সিস্টেমের কারণে তার বাপের সমস্যা, তার মার সমস্যা, নানান সমস্যার কারণে তার নিজের সমস্যা, সে পড়তে পারে না, লিখতে পারে না, তারপরেও হলো যে সে এই দেশে বসে মানে চিঠি লেখায় একজনের মানে ধৈরা চিঠি লেখাইছে ব্রিটিশ সিস্টেমের কাছে যে ভাই এরকম একটা লোক, তোর বয়স বেশি হয়ে গেছে, এখন তো এরকম পড়ানো যাচ্ছে। তারপরে হলো তার মানসিক পরীক্ষা করে সে আসলে ও লেভেলে পড়ার যোগ্য কিনা, সেই অনুযায়ী সে ও লেভেলে পড়ছে, কারণ তার বয়স অনেক বেশি হয়ে গেছে, ও লেভেলে পড়ছে, তা আবার 10 মাসে শেষ করছে। তারপরে হলো এ লেভেলে শেষ করছে, সেটা হলো 14 মাসে শেষ করছে। তারপরে হলো সে ইউরোপের একটা ভালো বিশ্ববিদ্যালয়ে 40% স্কলারশিপ নিয়ে যে পড়ে আসছে, তারপরে দেশে ফিরে আসছে। এবং এক্ষেত্রে তার বাবা হলো যে তাকে প্রথমে টাকা পয়সা তো দূরের কথা, তার গ্যারেজে কাজ করতে হয়েছে, এবং তারপরে একটা পর্যায়ে কিছু টাকার অভাব ছিল না তার বাবা, এই জন্য টাকা পয়সা দেওয়া শুরু করছিল। যখন সেই পড়াশোনাগুলো করছে, টাকা লাগছে, তখন এরকম টাকার বান্ডিল এরকম করে কত 20,000 টাকা 25,000 টাকা লাগবে করে ওর মুখের উপর ছুঁড়ে মারছে একবারে প্রত্যেকটা মাস, বলছে যে এই টাকাগুলো আমি ফালাই দিলাম, তুই তো কিছু করতে পারবি না, ফালাই দিলাম, এইভাবে করে করছে। তো তারপরে সেই লোক যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, তখন হলো যে তার বাবা ওনার আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিয়ে গরু জবাই কইরা তারপরে হলো যে তাকে সংবর্ধনা দিচ্ছে এবং বলছে যে দেখেন এই হলো আমার ছেলে, তবে আমি ওর বাবা। কেন? কারণ ও এখন যে পর্যায়ে আসছে এটা ওর কারণে আসছে, আমি ওর কোনো সহযোগিতা করি। তারপর তো সে মিশে গেছে এবং হলো যে এর মাঝে সে 2বার আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে, তারপরে এই কাজগুলো করে আসছে। আমি যে জিনিসটা বললাম যে আপনি যে সিস্টেমের দোষ দেবেন বা দোষ দিবেন, সে এই এটা অনেক বড় গল্প বলতে অনেক টাইম পেয়েছি, আমি গল্প বললাম, আর একদিন এই গল্প শোনাবো, মানে গল্পটার ভিতরে অনেক শিক্ষা আছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে সিস্টেম ফ্যাক্টরটা, সিস্টেমটাকে আমার চেঞ্জ করার চেষ্টা করাটা হলো, সিস্টেম চেঞ্জ হয়ে যেতে পারে আমার আপনার কারণে, আপনি আমাকে সেভাবে করুন, সেই জায়গাটা আমরা করছি, চেষ্টা করছি, আমরা করি। আপনাদেরকে যদি আমি বলি যে আগামী 6 দিন হলো যে আপনারা হলো যে এরকম কিছু বিষয় নিয়ে আপনার ট্রেন আসবে, আপনারা অনেকেই হলো যে 6 দিন যদি আসতে পারবেন, মনে হবে স্যার কী বলবেন। এই এখন ঘটনা হলো আবার কেউ হয়তো আসতে পারে, তা আমি বলছি যে এটা কিন্তু করা উচিত, আমার নিজেকে চেঞ্জ করার জন্য হলো করা উচিত। আমি যে জিনিসটা মাঝে মধ্যে বলি যে আমার ধরেন আজ থেকে 2 বছরের অবস্থান
আবার হলো যে এই 7 দিন 6 দিন ট্রেনিং করে আসার অবস্থান টোটালি আলাদা। মানে আমাকে আমি অন্যভাবে এক্সপ্লোর করেছি, চিন্তা করেছি। আর অথচ এই 7 দিন আগে আমার আবার অন্যভাবে অন্যরকম আমি চিন্তা করি। আবার এই করোনার আগে আমি আবার একভাবে আমার নিজেকে চিন্তা করতাম, কিন্তু করোনার পরে এই 3 বছর আবার অন্যভাবে চিন্তা করছি। এটা আমার কথা বলতে, এটা আমি কেন বলছি আমার কথা বলতেছি এই জন্য, এটা বেশি বেশি আমি হয়ে যাচ্ছে। তা আমার কথা বলছি যে ভাই, উদাহরণ আপনার সামনে আমি যদি থাকি, আমি যদি পারি, আমি তো আপনার থেকে খুব বেশি কোয়ালিফাইড মানুষ না, আপনার সাথে আমি যদি আমার নিজেকে এইভাবে চেঞ্জ করতে পারি বা একটা সিস্টেমে ডেভেলপ করার চেষ্টা করতে পারি, তো আপনি পারবেন। আপনার কোন জায়গার অভাব হচ্ছে? আমার কথা হলো এই জায়গায়, এই জন্য আপনাকে বলছি, আপনি ছোট আমার জাহির করার জন্য বলছি। কারণ এটা আপনারা আমার চাইতে আরো অনেক জায়গায় বিপদ। এখানে কথার কথা, জাহাঙ্গীর স্যার আমার চাইতে ইংরেজি অনেক ভালো পারে, আপনি কেন ডেভেলপ করতে পারছেন? কারণ এই মাইন্ডসেট, আমরা ওই একটা গতানুগতিক ধারার ভিতরে আছি, পরিবারে আছি, তার কারণে হলো স্কুলে যা পড়া ওই একই ধারায় পড়ছে, চলছে, একই রকম চলছে। আপনি নিজেরও কোনো ডেভেলপমেন্ট করতে পারছেন, স্টুডেন্টরা যা হচ্ছে হচ্ছে আর গতানুগতিক হচ্ছে, আলটিমেটলি মানে এক্সট্রা অর্ডিনারি কিছু দেখানোর মতো কিন্তু আমাদের হচ্ছে না। কারণটা হলো এরকম যে আমরা চিন্তাটা ওইভাবে এক্সট্রা অর্ডিনারি করতে পারছি না। আমরা খালি হতাশ, এই নাই সেই নাই, এটা হচ্ছে না, অমুকে এই কাজ করতেছে না, অমুকে এই করতেছে না, এইগুলো নিয়েই হলো ব্যস্ত। আরে ভাই, আপনি আমি কতটুকু জিনিস হলো যে বোঝাই করার চেষ্টা করতেছি, সেটা একটু করেন। আচ্ছা, তারপরে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ক? ওই দিন আমরা এইখানে একটু আলোচনা করছি, তো এই জন্য হলো যে সাদি স্যার সারা চিন্তা করেন, সাদি স্যার সারা এখানে বলেন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ক। জাহাঙ্গীর স্যার বলেন আপনার মতে কি হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য ওয়ার্ক? লাস্ট 2 ইয়ার্সের যে হাইলাইট, সেটা হচ্ছে যে গ্লোবাল চেঞ্জ। না মানে ইম্পর্টেন্টটা কি, ইম্পর্টেন্ট থিংটা কি, বিষয়টা কি, যে কোন বিষয়টা পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি মনে করেন? এটা ওই সেই জগৎ থেকে শুরু করে, মানে আদম আলাইহিস সালামের পৃথিবীতে প্রেরণ থেকে শুরু করে এই পর্যন্ত আপনি চিন্তা করেন, অথবা পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আপনি চিন্তা করতে পারেন, এর মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? আমার নিজেকে পরিবর্তন করা। নিজেকে বলবেন। আচ্ছা স্যার, আপনার কি মনে হয়, আপনার দৃষ্টিতে কোনটা? এটা তো আমার সাথে তো মিলবে না, অনেক ক্ষেত্রেই মিলবে না, যে আপনি আপনার কথা বলেন, আপনার দৃষ্টিতে কোনটা সবচেয়ে বেশি মূল্যবান পৃথিবীতে, আপনার কাছে মূল্যবান? আমার তো মনে হচ্ছে এখন ঠিক আছে, 100 ঠিক আছে, আমার নিজেকে পরিবর্তন করা, তাইলে সব ঠিক হবে। আচ্ছা যাই হোক, এবার আসি, নিজেকে চেনা না? টাইম ইজ ইম্পর্টেন্ট দেন অল থিংস। টাইম, বিকজ আমাদের যে টাইম, এটা সুনির্দিষ্ট, আমাদের টাইমটা হলো সুনির্দিষ্ট। কারণ হলো ধরেন আপনি টাকা এটা বাড়ানো যায়, কমানো যায়, কিন্তু আপনি ডেইলির যে টাইমটা, এটাকে বাড়াইতে পারবেন। আপনার যে 24 ঘন্টা মানে 24 ঘন্টা, আপনার যে 365 দিন 365 দিন, আপনি জীবনে যতটুকু টাইম নিয়ে আসছেন ওই টাইম। তো সো এটা হলো মোস্ট ভ্যালুয়েবল, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আমরা সবচেয়ে হলো যে নষ্ট করি এই জিনিসটাকে, নষ্ট করি সবচেয়ে এই জিনিসটাকে। আমি টাকা বাঁচানোর জন্য 5 কিলোমিটার হাইটে যাই, চিন্তা করে দেখেন, টাকা বাঁচানোর জন্য 5 কিলোমিটার হেঁটে যাই, আমি টাকা বাঁচানোর জন্য আমার সময়টাকে আমি বিলাই দিচ্ছি, মানে এটা তো ভ্যালু পাই না, ভ্যালু নেই না। আমি নিজে কাজটা করি, যেই কাজটা আমার করার দরকার ছিল না, কারণ কি? টাকা বাঁচানো। অথচ এই টাইমটা হলো যে আমাদের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন, কথার কথা, আপনি যদি পৃথিবীর একজন জ্ঞানী ব্যক্তি, একজন দক্ষ মানুষের কথা বলেন, একজন দক্ষ মানুষ, যার হলো প্রোডাক্টিভ মানুষ, এখন এই প্রোডাক্টিভ মানুষকে ধরেন কথা কথা বিল গেটস, ওয়ান অফ দ্য মানুষ আমরা জানি প্রোডাক্টিভ মানুষ। তারপরে হলো ধরেন এখন মার্ক জুকারবার্গের কথা, বা এই ধরনের যারা সফল, তার ক্ষেত্রে সফল হয়েছে, তো সেই জায়গাতে যদি যে এই লোকগুলো ধরেন 1 ঘন্টা বসে বসে যদি হলো
কথা কথা যে জামা কাপড় কাচলো, 1 ঘন্টা বসে জামা কাপড় কাচছে, আর এই 1 ঘন্টা সে চিন্তা করতেছে যে আসলে তার বিজনেসটাকে, তার কাজটাকে সে আরো কত দূর আগায় নিয়ে যাবে। বলবেন ওর নিজের কাজ ও নিজে করছে, সমস্যা নেই। নিজের কাজ সবসময় নিজে করা ঠিক, যদি আপনার বিকল্প লোক থাকে। আপনার হলো যে জায়গাটায় চিন্তা করা উচিত, কারণ আপনার তো এই যে শক্তিমত্তার জায়গা কোন জায়গায়, এটা আপনি তো অলরেডি আইডেন্টিফাই করে ফেলছেন। এখন আমি যে যে জায়গায় আসছি, যে জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে কথাটা বলছি টাইমের কথা, এর আগে আপনার টাইমের কোনো ভ্যালু ছিল না, কিন্তু আপনি কিন্তু এখন আপনাকে খুঁজে পেয়েছেন যে আপনার আসলে কোন জিনিসটা ইম্পর্টেন্ট। আপনার আপনি খুঁজে পেয়েছেন, আপনার শক্তিটাকে খুঁজে পেয়েছেন, তাহলে আপনি আপনার সেই শক্তিটাকে যথাযথ জায়গায় লাগাচ্ছেন। এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। ধরেন কথার কথা, আমার শক্তি আমি এত বছর ধরে খুঁজে পাইছি, আমার শক্তি হচ্ছে ট্রেন, মানুষকে এই যে ইন্সপায়ার করা, তাকে পথ দেখা, এটা হলো যে আমার শক্তি আমি খুঁজে পেয়েছি। এখন আমি যদি এই জিনিসটাকে রেখে দিয়ে কথার কথা এই জায়গায় বসে যদি অফিসিয়াল ওয়ার্ক করতে থাকি, দ্যাটস ভেরি ভেরি হলো যে কি রং জিনিস, এটা হওয়া উচিত না। কারণ আমি যেই 20টা মানুষের সময়টাকে বাঁচানোর চেষ্টা করতে পারবো, ইফেক্টিভ করে গড়ে তুলতে পারবো, সেই 20টা মানুষের সময়টাকে মানে আমি ওই দিকে সময় না দিয়ে আমি যদি এই জায়গায় দিয়ে দিয়ে মরে যাই, টাইমটা মরে যায় আমার, তাহলে আলটিমেটলি আমার এই যে আল্লাহ তাআলা আমাকে যে ভেতরকার যোগ্যতাটা দিয়েছিলেন, এই যোগ্যতাটা আমি পূর্ণ ব্যবহার করি। তো সুতরাং এটা একদিকে হলো যে আমার মানসিকভাবে আমি নিজেও হলো যে হতাশ হব, মানে আমার ভালো লাগবে না জিনিসটা, কারণ আমার কাজটা আমি যেইটা আমার দরকার ছিল আমি সেইটা করতে পারি। আবার আলটিমেটলি প্রতিষ্ঠানও খুব বেশি উপকৃত হবে, বিষয়টা এমন না, কারণ ওই কাজ করার জন্য আরও লোক আছে, চাইলে আর একটা লোক কাজ করতে পারে। তো সুতরাং আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা, টাইমটা হচ্ছে কি আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ মার্ক জুকারবার্গের কাছেও হলো যে এই 24 ঘন্টা টাইম, আপনার কাছে 24 ঘন্টা, আর হলো আপনার ছেলে মেয়ের কাছে 24 ঘন্টা টাইম। তো সুতরাং এই 24 ঘন্টার টাইমকে আমরা কে কত সুন্দরভাবে কাজে লাগাতে পারি, ইফেক্টিভলি কাজে লাগাতে পারি, সেই জিনিসটা বুঝি। আবার টাইম থাকলেই হচ্ছে না, ইফেক্টিভলি আমি কাজে লাগাচ্ছি, তাহলে আসলে এটা ভালো। যাই হোক, এবার দেখেন সেজন্য একটা মেট্রিক্স, আমরা আমাদের অনেকেরই কিন্তু এই ধরনের কাজের কোনো তালিকা নেই, আমরা তালিকা করি। আপনি একটা কাজের তালিকা করবেন, যা আজকের দিনে আমরা কি কি কাজ করব, আমার কি কি কাজ, যেটা মাথায় আসবে লিখে ফেলবেন। লিখে ফেলার পরে এটা মোবাইলে লিখতে পারে, নিচে লিখতে পারে, লিখতে পারে। তারপরে দেখেন এই জায়গায় একটা কিছু জিনিস আছে, এখানে 4টা ঘর দেখা যাচ্ছে, 4টা ঘরের একটা আছে দেখেন আর্জেন্ট, কাজটা করা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট। কাজটা করা আর্জেন্ট, ওই কাজেটা আপনি লিখতে পারেন না, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। তাহলে কাজটা কে করবে? আপনি করবেন। কাজটা করা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, তাহলে আপনি করবেন কাজটা। দ্বিতীয়ত, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, এটা আর্জেন্ট না, তবে এটা হলো কি ওই ইম্পর্টেন্ট। তাহলে এইটাকে আমরা কোথায় নিয়ে যাবো? প্ল্যানিং এ নিয়ে যাবো। যেটা আর্জেন্ট না, তখন আবার প্ল্যানিং। তারপরে দেখেন ওই ভিতরে চেষ্টা দেখবো যে এগুলো যে বেশি কিন্তু করাটা আর্জেন্ট, আপনার করাটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই কাজটা হওয়াটা দরকার, সেটাকে আপনি ডেলিগেট করে দেবেন, অন্যকে ডেলিগেট, অন্যকে এই কাজটা দিয়ে দেবেন। আপনি মনে করতেছেন যে এটা আমার না করলেও চলে, কিন্তু করাটা তো দরকার, এখন না করলে আর এটা পরে করা হবে না, তাহলে এইটা অন্য কাউকে দিয়ে দেন। এর বাইরে যদি কোনো কাজ থেকে যায়, জাস্ট ইলিমিনেট বা বাদ, মানে যেটা নট আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট, আর্জেন্টও না, ইম্পর্টেন্ট, তাহলে ওটা করার দরকার, তাহলে ওটা বাদ। আমাদের বেশিরভাগ ক্ষেত্রগুলো এইরকম অনেক কাজ আছে যে জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এখন করে ফেলি, কিন্তু আসলে
ওই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট এবং হলো যে আর্জেন্ট, মানে আর্জেন্টও না। তাহলে যেটা আর্জেন্টও না ইম্পর্টেন্টও না সেটা তুমি খাওয়া হলো যে আমার তালিকায় রেখে দরকার আছে, আমি খাইতে থাকবো ডেইলি। তো তার মানে আমরা যদি এভাবে একটা প্ল্যানিং করতে পারি আমার প্রতিনিয়ত প্রত্যেক দিনের, ধর আপনার একটা ডায়েরি আছে, আপনার আছে, তালিকা করে ফেলেন আজকে আমার এই পাঁচটা কাজ করবো, 5টা কাজ করার পর তারপরে কী আছে, এই কাজটার তো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট, তাহলে কাজটা আমি করি। আচ্ছা, এই কাজটা হলো যে আর্জেন্ট কিন্তু মানে আর্জেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে এটা কি, এটা হলো সামনে করতে এটা হলো যে আর্জেন্টও না মানে আর্জেন্ট কিন্তু এটা হলো Not important. এটা ইম্পর্টেন্ট বাট হলো আর্জেন্ট, ইম্পর্টেন্ট আছে আর্জেন্ট, সেই কাজটা Plan. হলো ডেলিগেট করে। ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট, এটাকে দেবেন ডেলিগেট করে আরেকজনকে দিয়ে করা, কাজটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট। আর তারপরে আরেকটা হলো এলিমিনেট করা। এলিমিনেট হলো যে আর্জেন্টও না ইম্পর্টেন্ট, এলিমিনেট করে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা যাই আর একটা বিষয়, তাহলে এখন আর্জেন্ট কী কী কাজ থাকতে পারে আপনার ভিতরে, এটার কয়েকটা উদাহরণ নেই। একটা হলো কোনো ক্রাইসিস তৈরি হচ্ছে, প্রাতিষ্ঠানিক ক্রাইসিস তৈরি হতে পারে, স্টুডেন্টের ভিতরে ক্রাইসিস তৈরি হতে পারে, অভিভাবকদের ভিতরে ক্রাইসিস তৈরি হতে পারে, মানে আমাদের প্রতিষ্ঠান রিলেটেড। তাহলে সেই ক্রাইসিসটাকে আমরা করি, এটা কিন্তু আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, এটা দ্রুত সমাধান। তারপরে হলো কি, তারপরে হলো যে কোনো একটা প্রবলেম সামনে এসে দেখা যাচ্ছে, একটা হলো যে ক্রাইসিস বা সংকট দেখা দিচ্ছে, আর একটা হলো একটা সমস্যা আসছে আপনার সামনে, তাহলে সেই সমস্যাটাও যদি হলো যে ওই আর্জেন্ট হতে পারে, ইম্পর্টেন্ট হতে পারে। তারপরে হলো যে কোনো একেবারে এই মুহূর্তে আগামীকালকের ভিতরে কাজ শেষ করা লাগবে, এগুলো তো আর্জেন্ট, ইম্পর্টেন্ট হতে পারে। যে আগামীকালকে যদি আপনি বিল না দেন তাহলে হলো যে আপনার এই বিলের আপনার জরিমানা দেওয়া লাগছে, তাহলে সে জায়গাটা কি, এটা হলো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, এটা আজকেই করতে হবে। এরপর হলো যে নট আর্জেন্টের ক্ষেত্রে কী থাকতে পারে, প্রিপারেশন, মানে এমন আছে যে কাজগুলোর এখন প্রিপারেশন নেওয়া লাগবে, তারপরে প্ল্যানিং করা লাগবে, তারপরে হলো যে ওখানে নিউ কোনো অপরচুনিটিস থাকতে পারে যেগুলো হলো যে আর্জেন্ট না কিন্তু ইম্পর্টেন্টের ভিতরে আছে। তারপরে হলো যে আপনার রিলেশনশিপ বিল্ডিং, কারোর সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে চান, সম্পর্ক বলতে বোঝাচ্ছি যে তার প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন লোকের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে, এটা একেবারে এই মুহূর্তে আর্জেন্ট না, তবে এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা, তাহলে প্ল্যান করতে হবে যে কখন আমরা করবো, কীভাবে করবো, ওইভাবে করে ওটাকে নিয়ে নিতে হবে। নট ইম্পর্টেন্টের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো কিছু ইমেইল থাকতে পারে আমাদের কাছে, ইমেইল চেক করা। এখন ধরেন প্রতিষ্ঠানের ইমেইল আসছে, একটা ইমেইল আসছে, এখন আমি ধরেন আমার কাছ থেকে উঠে আমি ইমেল চেক করবো, তার সাথে আমি হলো যে এটা চাইলে আরে বলতে পারি, ফজলে রাব্বিরে বলতে পারি, দাদা তুমি যদি কাজ করে ইমেলটা চেক করে আসো, কোন ইমেল আসছে আমার ক্লিক করে, মানে এই ধরনের কাজগুলো যেগুলো আমার যাওয়া লাগতেছে না, আমার আর্জেন্ট ওই কিন্তু করে আমি দিয়ে দিতে পারি। তারপরে হলো যে কিছু মিটিং আছে, যেমন সব মিটিংয়ে যেমন আমাদের একটা প্রবণতা হচ্ছে অনেকটা যে সব মিটিংই হলো যে আমাদের থাকা, আমাদের সব মিটিংয়ে থাকার দরকার নাই। কিছু কিছু জায়গায় মিটিংয়ে আমার না থাকলেও চলে, তাহলে সে জায়গায় আমার না থাকলে যে জায়গায় ধরেন যদি পরিচালক স্যার যে মিটিংয়ে থাকে সে জায়গায় আমার থাকা লাগবে, আলটিমেটলি ওই টাইমটা সময় নষ্ট হয়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দরকার হতে পারে, যে বললাম যে সেক্ষেত্রে আর্জেন্ট এবং এই যে সমস্যাগুলো ফেস করছে কিনা সে জায়গায় আমার থাকলে সুবিধা হতে পারে। কিন্তু সব মিটিংয়ে বসে বসে ধরেন আমি ওই জায়গায় বসে থাকবো আর হলো যে স্যার প্রোগ্রাম সবই চালাইনি, তাহলে আমার এই জায়গায় বসে থাকাটা কিন্তু আলটিমেটলি টাইম লস। তো এজন্য বিষয়টা হলো তার চেয়ে বরঞ্চ হলো যে এই কাজটা ওনাকে যদি আমি ডেলিগেট করতে পারি, তুমি যেটা ভালো বোঝো ওইটাই সিদ্ধান্ত নিয়ে আমাকে ইনফর্ম, ইটস ওকে, তাহলে কিন্তু আমার ওই সমস্যাটা সলভ না করে আমিও আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা সলভের দিকে যেতে পারি। সে প্রিন্সিপাল স্যারের সবসময় হলো যে সব মিটিংয়ে না থাকলেও হয়তো হইতে পারে, আবার হলো যে সেটা হলো আলাদা স্যারের দৃষ্টি করাইতে পারে, ওটা ওই জায়গায় এত গুরুত্বপূর্ণ কিছু। তবে এটা ঠিক, যদি আমার সময় থাকে তাহলে অবশ্যই আমাদের মিটিংগুলোতে আমাদের অন্তর্ভুক্ত হওয়া উচিত। কারণ আমার কোনো কাজ নাই, আমার এখন এই মুহূর্তে জরুরি কোনো কাজ নাই, ইম্পর্টেন্ট কোনো কাজ নাই, তাহলে আমি এখন বসে রইলাম আর হলো যে একটা প্রোগ্রাম চলতেছে, তো সেটা আবার ঠিক না। কারণ তাতে হলো যে সমস্যাটা হচ্ছে কি যে আমি কিন্তু কিছু পয়েন্ট মিস করবো, আমি হয়তো এক জায়গায় ভুল হলে আমি ধরাই দিতে পারতাম, সেই জিনিসগুলো কিন্তু আমি ধরাই দিতে পারলাম না। তো এই জায়গাটায় আমরা খেয়াল করবো যে আমার যদি ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে আমি ওই সময়ের জন্য একটা কাজে ডেলিগেট করবো, আর যদি ইম্পর্টেন্ট কাজ না থাকে তাহলে আমি অবশ্যই ওই জায়গায়
উপস্থিত থাকে, এটা আমাদের চেষ্টা করা উচিত। আর এরপরে হলো যে কিছু আছে যে বিভিন্ন বিভিন্ন কল আছে, তারপরে হলো কিছু ইমেইল আছে, কিছু টাইম ওয়েস্টিং বিষয় আছে, যে যে জিনিসগুলো একটা আড্ডা করা, উদ্যোগ করা, সুযোগ করা, এগুলো না করলেও হয়। তো এগুলো হলো যে আমাদের এলিমিনেট করে দিলে তাহলে আমার টাইম আমি তখন অনেক খুঁজে পাবো। আমরা তো অনেক সময় খুঁজে পাচ্ছি না, স্যার কোন সময় করবো খুঁজে পাচ্ছি না। আসল কথা হলো যে আমরা তো প্রায়োরিটি লিস্টটাই আমরা তৈরি করতে পারছি, প্রায়োরিটি লিস্ট নাই, আমি এখন প্রায়োরিটি অনুযায়ী কাজ করতেছি। কাকে প্রায়োরিটি দেওয়া দরকার, কাকে প্রায়োরিটি দেওয়া দরকার না, সেটাও কিন্তু আমরা অনেক সময় বলছি না। আমাদের প্রাতিষ্ঠানিক ধরেন প্রিন্সিপাল স্যার যখন হলো যে আপনার টিচার্স মিটিংয়ে থাকে, তখন আপনার যতই কাজ হোক না কেন স্যারের অনুমতি নিয়ে কিন্তু করা উচিত। খুব স্বাভাবিক এটা একটা জিনিস। কিন্তু আপনি কি করতেছেন, আপনি খুব আপনি দায়িত্ববান উঠলেন, হাঁটাচলা শুরু করলেন, করে দেয় ম্যানেজ করে আসলেন, এই করলেন, এটা কিন্তু একটা সমস্যা। কারণ আপনার ইম্পর্টেন্স বুঝতে হবে। আপনার প্রিন্সিপাল স্যারের চেয়ে হলো যে আর একটা ব্যক্তি আপনার কাছে বেশি ইম্পর্টেন্স কোনো দিন পেতে পারে। যদি পায় তাহলে প্রাতিষ্ঠানিকভাবে আপনি সব কিছু ধ্বংস করে দিচ্ছেন। এই জায়গাগুলো আমাদের বোঝা উচিত। এই জিনিসগুলো আমরা বুঝি না, না বোঝার কারণে কী হয়, অনেক ধরনের জটিলতা তৈরি হয়। তা আমাদের এই জায়গাগুলোতে এই যে প্রায়োরিটি তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে দেখা উচিত যে আমাদের এখানে কে আছে, কি আলোচনা হচ্ছে। এটার চাইতে এখান থেকে ধরেন একটা বিষয় আপনি বাদ যাবেন, তার মানে ওদিকে আপনি অনেক কাজ করছেন, কিন্তু এই বাদটাই হলো পরবর্তী জটিলতা তৈরি, কারণ আপনি তো ওই সময় ছিলেন না। এই জন্য আমাদের এগুলো খেয়াল করা উচিত। আচ্ছা, নেক্সট চাই। আর এই কারণে আর একটা বিষয় আছে, আর একটা বিষয় হলো যে এই কারণে এটা আমাদেরও একটা সমস্যা, প্রাতিষ্ঠানিক সমস্যা, যে আমাদের যে এই কাঠামো তৈরি করে দেওয়া, মানে এটাকে বলা হয় পদসোপান বলা হয়। আছে একটা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে। এখন কথা হলো যে চেয়ারম্যান আছে, ঠিক আছে, ভাইস চেয়ারম্যান আছে, তাহলে চেয়ারম্যানের পরপরই তো ভাইস চেয়ারম্যানকে তো আপনার আমার মূল্যায়ন করা উচিত, তাকে সেইভাবে করে করা উচিত, ট্রিট করা উচিত না। কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রে হয় না, কারণ কি উনি তো যেহেতু এখানকার কর্মকাণ্ডের সাথে ইনভলভ না, তো যার কারণে কি হলো যে ওনাকে বাদ রেখে হয়তো হলো যে আমরা অন্যদিকে চিন্তা করতেছি। কিন্তু আসলে যে এটা করার দরকার নেই, কারণ আপনাকে কিন্তু এই পদসম্মানগুলো একটু বিবেচনায় যখন রাখা হয়, তখন কিন্তু দেখা যায় যে সব কিছুই স্বাভাবিকভাবে চলে। হয়তো স্যার কোনো কথা বলবেন না, কোনো কথাই হয়তো বলবেন না, কিন্তু স্যারের জায়গায় থাকলে উপকার আছে। কোনো একটা বিষয় উনি হয়তো এখন মাথায় নিয়ে গেলেন, পরবর্তীতে হয়তো উনি এই জিনিসটাকে ইনক্লুড করতে পারেন। এই জন্য আমাদের এই জায়গাগুলো একটু খেয়াল রাখা দরকার। একটা প্রতিষ্ঠানের প্রোগ্রাম যদি হয়, তাহলে প্রতিষ্ঠানের প্রোগ্রামের ক্ষেত্রে অবশ্যই হলো যে ঠিক আছে, ওখানকার ভাইস চেয়ারম্যান যিনি থাকেন, চেয়ারম্যান যায় সব জায়গায়, কিন্তু দেখা যায় ভাইস চেয়ারম্যানের জায়গাটা কখনো যায় না, বা ডাকা হয় না, চেষ্টা করে, হয়তো ব্যস্ততার কারণে হয় না, কিন্তু এই জায়গাগুলো আমাদের মনে হয় থাকা উচিত। তাহলে হয় কি, এই পদসোপানগুলো ঠিক রাখা উচিত। আপনি যখন কথা বলবেন, এখন দেখেন এখানকার টিচাররা যদি এমনভাবে কথা বলে যেটা হলো স্যারের কাছে একটু বেমানান লাগে, এটা কিন্তু ঠিক হবে না। কারণ কি, এখন তো এরা অনেক সময় হয়ে যায় কেন, কারণ সবসময় তো হলো যে স্যারকে দেখতেছেন না, পাচ্ছেন না, বা তার সাথে ওইভাবে ইনভলভমেন্ট হচ্ছেন, এবং আমরাও ওইভাবে তাকে ফোকাস করি না। সত্যি কথা, অনেকভাবে ফোকাস করি না। তো যার কারণে কি হচ্ছে, তো ওনারা মনে করছেন স্যারও মানে আমাদের মতোই একটা স্যার, অনেকটা এরকম একটা ধারাবাহিক হয়ে গেছে। কিন্তু আমাদের যে জিনিসগুলো চিন্তা করা উচিত যে আসলে দেখেন, আমাদের ব্যক্তি হিসাবে আমি আপনার সমান, কোনো সমস্যা নেই, কিন্তু পদের জায়গাগুলোতে কিন্তু এভাবে একটা মেনটেন করা উচিত। যদি মেনটেন হয় তাহলে কি হয়, যে দেখবেন যে কোনো জটিলতা তৈরি হয় না। এবং দেখেন, আমরা যারা এই জায়গায় কাজ করছি, আপনারা যারা কাজ করছেন দীর্ঘদিন, যারা সিনিয়র টিচার আছে অনেক দিন ধরে কাজ করছে, তাদের কিন্তু একটা আলাদা মূল্য থাকা উচিত। কারণ হলো যে আপনারা যেভাবে প্রতিষ্ঠানটাকে বুঝতে পারতেছেন, একজন নতুন একটা লোক কিন্তু সেটা বুঝবে, হয়তো এর পদের দিক থেকে একই রকম, আপনিও সহকারী শিক্ষক, সেও সহকারী শিক্ষক, কিন্তু এই জায়গাগুলো তো সুতরাং তার কিন্তু উচিত আবার হলো যে একজন সিনিয়র টিচারের সাথে একটু যথেষ্ট রেসপেক্ট বোধ দিয়ে কথা বলা। তো এরকম বিষয়গুলো যখন আমরা করি তখন যুক্ত করতে হবে। আমরা এই বিষয়টা আলোচনা করলাম। আর এখানে আপনাদের একটু সংক্ষেপে একটা কথা বলি। সাধারণত আমরা কী করি, এটা হলো এটার নাম হলো আপনার প্যারেটো প্রিন্সিপাল। প্যারেটো প্রিন্সিপালটা হচ্ছে কি, এটা হলো যে আমরা সাধারণত প্রত্যেক দিন 80% কাজই থাকে আমাদের জীবনের, যেগুলো আমাদের সেগুলো 20% ইম্প্যাক্ট তৈরি করে আমাদের জীবনে।
মানে আমাদের সকল কর্মকাণ্ডের ভিতরে 80% কাজ থাকে, এটা হলো 20% ইম্প্যাক্ট তৈরি করে আমাদের জীবনে। আর আমাদের জীবনে 20% প্রতিদিনে 20% কাজ থাকে, যেই কাজগুলো হলো আমার জীবনে 80% ইম্প্যাক্ট থাকে। আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন স্যার? 20% কাজ হলো গুরুত্বপূর্ণ, জীবনকে পরিবর্তন পরিবর্তন করে। আর 80% কাজ হলো মাত্র কম 20%। গুরুত্বপূর্ণ, যেটা হলো 20% ভূমিকা রাখে। যে কাজগুলো করি তাহলে 80% কাজই হলো অকাজ। তো এই কথাটা বলছেন এই যে প্যারেটোর সাথে, এই জন্য এটার নাম হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল। তো উনি বলছেন যে তাহলে আমরা যদি 20% ইফোর্ট দেই, ওইটা দিয়েই হলো 80% কিন্তু কাজ হয়। আর ওইখানে আর অন্যান্য কাজ, কিছু কাজ আছে যেটাকে 80% ইফোর্ট দিয়ে আবার 20% করছে না। তো এই জন্য আমাকে এখান থেকে এই কাজগুলোকে বের করা দরকার। প্রত্যেকে, এটা হলো প্রত্যেকের ক্ষেত্রে, পার্সোনাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রেও, আমাদের এমপ্লয়ি যারা আছে তাদের ক্ষেত্রেও, প্রোডাক্ট এবং সার্ভিসের ক্ষেত্রেও, এবং কাস্টমারের ক্ষেত্রেও এভাবেই ইম্পর্টেন্ট। আমরা কি করি এটা একটু ব্যাখ্যা করি। যেমন ধরেন আপনার এমপ্লয়ি, দেখা গেছে যে আমাদের স্কুলে দেখা যাচ্ছে যে একটা ক্যাম্পাসে আপনার 15 জন এমপ্লয়ি আছে। এখন 15 জন এমপ্লয়ি আছে, এই 15 জন এমপ্লয়ির ভিতরে হয়তো আপনি 3 জন বা 4 জন পাবেন যে যাদের পিছনে যদি আপনি টাইম দেন, তাহলে হলো যে আপনি এটার কি পাবেন হলো 80% রেজাল্ট পাবেন। 2 জন বা 3 জনের পিছনে টাইম দিলে আপনি 80% রেজাল্ট পাবেন, আপনি যে রেজাল্ট পাইতেন। আবার বাকি লোকগুলোর পিছনে সময় দিয়ে আপনি 20% রেজাল্টও পাবেন। তাহলে এখন আপনি কি করবেন? আপনি ওই 20% নিয়ে পড়ে থাকবেন, নাকি বরঞ্চ হলো যে এই 2-3 জনকে নিয়ে আপনি করবেন? তার মানে আপনার কিন্তু করা উচিত এই 2-3 জনকে আপনার তদারকি করা উচিত, আপনার হলো যে ভালোভাবে করা দরকার। তাহলে ওখান থেকে ওনাদের মাধ্যমে যদি আপনি অন্যদেরকে তদারকি করান, তাহলে দেখা যাবে যে ওই 20%ও কিন্তু তারা কিছু না কিছু বের করে নিয়ে আসতে পারবে, আর মাঝখান থেকে আমি 80% পেয়ে গেলাম। তাহলে আমার কাজ কমে গেল, আমার মানে এর জন্য সহজ হয়ে গেল। তো এই জন্য আমাদের এই জিনিসটা চিন্তা করা দরকার। ঠিক তেমনিভাবে প্রোডাক্ট বা সার্ভিস, দেখেন আমরা আমাদের স্কুলে অনেক বিষয় নিয়ে আসি। তার কথার কথা, আমরা স্টুডেন্টদেরকে পড়াই, আমরা স্টুডেন্টদের ডে কেয়ার করাই, আমরা হলো যে আবার এখন বলতেছি হাতের লেখায় গুরুত্ব দেবো, আমরা বলতেছি হলো যে ইংলিশ স্পোকেনে গুরুত্ব দেবো, আমরা বলতেছি হলো যে তাদের হলো যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোতে গুরুত্ব দিচ্ছি। মানে এরকম নানান ধরনের বিষয়গুলো বলছি, তাদের শুদ্ধ উচ্চারণের কথা বলছি, তাদের ভালো লেখার কথা বলছি। এর ভিতর থেকে দেখা যাবে যে যত কথা বলছি আমরা, যত কাজের কথা বলছি, যত প্ল্যানের কথা বলছি, তার মধ্যে থেকে যদি 2টা বা 3টা আমরা বাইছে নিই, তাহলে আমরা যে সামনে আউটপুটটা চাচ্ছি ওর 80% আউটপুট আমরা পেয়ে যাব। তাহলে ওই কাজগুলোতে যদি আমরা ফোকাস করি আর বাকি কাজগুলো যদি রুটিন ওয়ার্ক হিসেবে চলে যায়, তাহলে কিন্তু আমাদের আর ওইগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত থাকতে হয় না। তা আমি এখন যেমন ধরেন কিছু জিনিস বাছাই করছি, যে যেমন আমার এখন টার্গেট হচ্ছে, আমি যে কাজটা করছি অলরেডি করা শুরু করেছি, সেটা হলো যে আমি আপনাদেরকে নিয়ে আমি একটু বসার চেষ্টা করি, এইটা করবো ইনশাআল্লাহ। তাহলে আমার থিঙ্কিংটা যদি আপনার মাথায় আমি দিয়ে দিতে পারি, তাহলে হলো আপনারা আপনাদের মতো করে জিনিসগুলো আরও ভালো চিন্তা করে বাস্তবায়ন করে ফেলতে পারবেন। আমার চাইতে তখন ভালো চিন্তা করতে পারবেন, কারণ আপনি তো জায়গা মতো আছেন, জায়গাগুলো দেখছেন। তাহলে ওখানে যদি আপনি বাস্তবায়ন করেন, তাহলে আমার মাথার চিন্তা কিছুটা কম। এবারে কি করব, আমার হলো যে আমি আরেকটা চেষ্টা করতেছি এখন যে টিচারদের সাথে কন্ট্যাক্ট করা। তাহলে সব টিচারের সাথে আমি এই মুহূর্তে কন্ট্যাক্ট করি, দরকার নেই সব টিচার আমি এই মুহূর্তে চাচ্ছি। আমি চাচ্ছি এরকম 4-5 জন, যেই 4-5 জনকে আমি আবার কন্ট্যাক্টের মাধ্যমে এসে রাখতে পারবো, নিয়মিত যাতে তাদেরকে আমি আমার ফিডব্যাকের ভিতরে রাখতে পারি বা তাকে আমি দেখতে পারি, করতে পারি। তাহলে এই লোকগুলোকে যখন আমি চালু করে দেব, তখন দেখা যাবে যে আমি যে কাজগুলো চাচ্ছি বা আমরা যে কাজগুলো চাচ্ছি প্রতিষ্ঠানে, সেই জিনিসগুলো বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তাহলে আর আমার এত টেনশন করা হবে না। আমার স্টুডেন্টের সাথে সবার সাথে কথা বলার দরকার নাই। স্টুডেন্টের 4-5টা বাচ্চার সাথে কথা বললে আমি একটা ক্লাসকে নিয়ন্ত্রণ করার জন্য বা ওটাকে ভালোভাবে চালানোর জন্য আমার যথেষ্ট। আমি ওই লোকগুলোর সাথে কথা বলি, বাকি যারা আছে তাদের সাথে কথা হলো যে ক্লাস টিচাররা বলবো। তো এইভাবে করে যদি আমরা ভাগ করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো জায়গায় তো এটা একটা বড় বিষয়। তো আমরা এইভাবে করতে থাকি। ঠিক তেমনিভাবে কাস্টমারের কথা যদি কাস্টমার কথা বলতে আপনার কাছে সব গুরুত্বপূর্ণ, কিন্তু
30টা বা 50টা অভিভাবক আছে, যেই অভিভাবকগুলোকে যদি আপনি যথাযথভাবে স্যাটিসফাইড করতে পারেন বা আরেকটু ভালো করতে পারেন, তো ও আরও 20 জন আইনে দিতে পারে। তো সো ওই 20টা অভিভাবক, তার মানে এখন আপনি 200 অভিভাবকের সাথে পার ডে কন্ট্যাক্ট করা বা পার মান্থ কন্ট্যাক্ট করা টাফ ব্যাপার করবে। করা যায়, করা যাবে না, ওটা ভাগ করে নিলে করা সম্ভব, কিন্তু তারপরও এখন পরিচালক স্যার কি 200 অভিভাবকের সাথে এক মাসে কথা বলবেন? এটা কথা বলতে গেলে হবে না। তো তার চেয়ে উনি কিন্তু বাছাই করতে পারেন যে 20টা অভিভাবক বা 10টা অভিভাবক, এই 10টা অভিভাবকের সাথে কিন্তু স্যার কথা বলতে পারেন। বাকিদের কিছু লোক হলো যে সাকাওয়াত স্যার করুন, কিছু লোক হলো যে জাহাঙ্গীর স্যার করুন, কিছু লোক আরেকজন করুন, মানে এরকম যখন ভাগ করে দেওয়া হবে তখন দেখা যাবে যে আসলে সবার সাথেই যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং এখানে আবার ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে, অর্থাৎ আমরা কি বলতে চাচ্ছি তাকে এটা সবাইকে যাতে আগে জানাই দিই, তাহলে ওই কথাগুলোই সবার কাছে কিন্তু চলে যাচ্ছে। তো এটা একটা বিষয়, যদি এভাবে করা যায় তাহলে দেখবেন যে এইটা দিয়ে আউটপুটটা আসবে কি 80%। এটা হলো প্যারেন্ট প্রিন্সিপাল। আচ্ছা, এরপর আরও অনেক কিছু আছে, এগুলো আমি করতে গেলে আমাদের